Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. তো কি করব, একটু ফেসবুকটা ওপেন করে আমি একটা লাইভ শুরু করি। কি সবাই কেমন আছিস, কি খবর। লাইভ চলাকালীন ও কমেন্টস করে, বনানি তুই কোথায় আছিস ঠিক বলতো। তো আমি বলি যে দেখ এরকম শুটের জন্য এখানে আছি। বলছে আমার এক্ষুনি মনে হলো তোর লাইফটা যে চলছে তোর পেছন দিকে কিছুটা করছে। মানে মাথা আমার কিছু কাজ করছে না, হাত পা ততক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত রকম ভাবে যে জানালাগুলো আছে বাইরে কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই, পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে, এটুকু ফিল তো করা যায় অ্যাজ হিউম্যান বিং। জানালাগুলো এমন জোরে জোরে খুলছে বন্ধ হচ্ছে, আমি যতবারই আটকাচ্ছি জঘন্য খুলতে যাচ্ছে। আমি পুরোপুরি ফিল করতে পারছি যে একটা অশরীরী আত্মা যে আমার পাশে রয়েছে, আমার পাটার মধ্যে এমন ভাবে টাচ করছে যেটা কিনা মনে হচ্ছে কোনো ছেলে মানে একটা মেয়েকে ধরলে যেরকম জোরে ধরে আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে, আর ঘর 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 করে একটা এরকম আওয়াজ, যেটা মানে বিভৎস জঘন্য। আর আমি যদি একবার এদিকটা করে মুভ করি আমি খুব শেষ। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আবার শুক্রবার দিন তোমাদের জন্য একটা হরার এপিসোড নিয়ে চলে আসলাম আমার টিআরসি পডকাস্ট চ্যানেলে। আজকে আমার এক প্রিয় বন্ধু আমার সঙ্গে রয়েছে, যে তার লাইফে ঘটে যাওয়া কিছু ভৌতিক ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তোমরা অনেকেই চেনো বা অনেকে যারা চেনো না, প্রথমে আলাপ করে দিই। বনানি, থ্যাংক ইউ আমাদের টিআরসি পডকাস্টে আসার জন্য। আর বনানির সঙ্গে আমারই কিছুদিন আগেই একটা মানে আমরা যেখানে বসে আড্ডা মারি আর কি, সেখানেই আর কি চা খেতে খেতে ডিসকাস করতে করতে ওর লাইফে একটা ঘটে যাওয়া একটা হরর ইনসিডেন্ট আমার সঙ্গে শেয়ার করলো। আর সত্যি শুনে খুব মারাত্মক লাগলো। পুরোটা শুনিনি, প্রথমেই যখন আমি কিছুটা শুনেছিলাম 10-15 মিনিট, তখনই আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিলো। তো সোজাসুজি চলে যাবো বনানির কাছে। তো সবার আগে বনানি, তুই করিস কি আগে সেটা বল। বাই প্রফেশন আমি একজন অর্গানাইজার। আমার একটা নিজের টিম আছে বা নিজের একটা অ্যাথরিটি আছে, যেখান থেকে আমি সমস্ত ছেলেমেয়েদেরকে কাস্ট করি যাতে তারা ভবিষ্যতে একটা সুপ্রতিষ্ঠিত মডেল বা অভিনয়ের জায়গায় পৌঁছাতে পারে। আচ্ছা, এবার তুই আমাকে বল, তুই আমাকে বলছিলিস যে তোর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। হ্যাঁ, একদম শুরু থেকে বল তোর সঙ্গে কি ঘটেছিল। ঘটনাটা তোমার হয়েছিল 2019-এর। আচ্ছা, ওটা ডিসেম্বর নাগাদ ঘটনাটা আমার সঙ্গে হয়েছিল। তো একটা মিউজিক ভিডিওর প্রোগ্রাম ছিল আমাদের। তো সেই সুবাদে মন্দারমণির কোনো একটা হোটেলে আমাদের ওঠা, তো হোটেলটার নামটা আমি কোনোভাবেই নিচ্ছি না। তো সেখানে আমাকে একটা রুম দেওয়া হয়, একদম শেষের দিকের রুমটা, ঠিক আছে। তো 301 বা 302 সামথিং এরকম নাম্বার ছিল। তো যেহেতু অনেক টায়ার্ড ছিলাম বা কোনো কিছু, তো অত বেশি খোঁজ খবর নিইনি বা কি, অত তখন তো মাথাতেও আসবে না। তো সারাদিন ঠিকঠাক মতন কাটলো, শুট করলাম, তারপর তোমার রুমে ঢুকলাম। তো আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো কোনো কাজ পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না। তো কি করব, একটু ফেসবুকটা ওপেন করে আমি একটা লাইভ শুরু করি। কি সবাই কেমন আছিস, কি খবর। কথা বলতে বলতে হঠাৎ করে আমার কোনো একটা বান্ধবী লাইভ চলাকালীন ও কমেন্টস করে, বনানি তুই কোথায় আছিস ঠিক বলতো। তো আমি বলি যে দেখ এরকম শুটের জন্য এখানে আছি। বলছে আমার এক্ষুনি মনে হলো তোর লাইফটা যে চলছে তোর পেছন থেকে কিছুটা ক্রস করলো। কি বলছিস, মানে ও দেখতে পেয়েছিল? ও দেখতে পেয়েছে লাইভের মধ্যেই, ও দেখতে পাচ্ছে জিনিসটা, মানে ও ফিল করলো যে পেছন থেকে কিছু হয়ে গেল। তখন আমার মাথায় স্ট্রাইক করেনি কোনো কিছু, তখন আমি নর্মাল পুরো। তো ওটা বলার সঙ্গে সঙ্গে না আমার গা হাত পা কেমন একটা শিরশির করে উঠলো। ঠিক আছে, মানে সেটা কি তোর ইনটিউশন ছিল না, তুই সেটা ফিল করেছিস যে সত্যিকার কিছু একটা গা ভারী? ও বলার সঙ্গে সঙ্গে আমার গাটা কিরকম একটা শিরশির করে একটা অদ্ভুত রকম একটা শিহরণ হয়ে গেল গায়ের মধ্যে দিয়ে। ঠিক আছে, আমি মানে তোমাকে ইমাজিন করলে আমার গা হাত পা এখনো ঠান্ডা হয়ে আসছে। তো সঙ্গে সঙ্গে আমি বাড়িতে একবার ফোন করি, তো গার্জিয়ানরা যথারীতি যেরকম বলে ঠাকুরের নামটাম নিয়ে শুয়ে পড়। কিন্তু তুমি বিশ্বাস করবে না দাদা, আমি সেদিনকে রাত্রেবেলা মার ফোনটা কাটার পর আমি ঠাকুরের নাম নিয়ে শুতে যাব, আমি লাইটটা বন্ধ করতে যাচ্ছি, লাইটটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। আচ্ছা, বন্ধ হচ্ছে না, মানে সুইচটা টিপছি কিন্তু লাইটটা চলছে। এটা একটা ছোট ইনসিডেন্ট। তারপরে কি হলো, চোখে মুখে যে আমি জল দেব, কলটা যেই বন্ধ করছি আসছি, অটোমেটিক্যালি কলটা চলে যাচ্ছে। কোন টাইমে হচ্ছিল তোর এটা? টাইমটা তোমার 12টার পর থেকে শুরু হয়েছে জিনিসটা, 12টার পর থেকে শুরু হয়েছে। এত বন্ধু বান্ধব কেউ ছিল না? কেউ ছিল না, আমি একা ছিলাম, পুরোপুরি রুমের মধ্যে একা ছিলাম। ঠিক আছে, তো কল বন্ধ হওয়া খোলা ব্যাপারটা হয়েই যাচ্ছে। আমি তো তখন ফেড অফ, আমি ছেড়েই দিলাম যে না আমার কল আর বন্ধ করার দরকার নেই, ওটা হয়ে যাচ্ছে হয়ে যাক। এইটা 3-4 মিনিট হওয়ার পর আমি স্তব্ধ হয়ে বসে পড়লাম বেডের মধ্যে।
আমি পুরো না মানে মাথা আমার কিছু কাজ করছে না, হাত পা ততক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত রকম ভাবে যে জানালাগুলো আছে বাইরে, বাইরে কোনো হাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে, এটুকু ফিল তো করা যায় অ্যাজ হিউম্যান বিং। জানালাগুলো এমন জোরে জোরে খুলছে বন্ধ হচ্ছে, আমি যতবারই আটকাচ্ছি জঘন্যভাবে খুলছে আর বন্ধ হচ্ছে। মানে ওই জানলাগুলো আপনা থেকেই খুলছে, আপনা থেকে বন্ধ হচ্ছে, মানে যেরকম ভাবে ঝাপটা মেরে বন্ধ হয় ওরকম। এক্স্যাক্টলি, ভীষণ জোরে জোরে, ভীষণ জোরে জোরে, ঠিক আছে। আর সবচেয়ে বিচ্ছিরি ব্যাপার যেটা হলো, আমার পুরো স্পষ্ট ক্লিয়ার মনে আছে, আমি রুমের মধ্যে না কোনো খাবার নিয়ে ঢুকেছিলাম না কিছু করেছিলাম, যা খাবার বাইরে থেকেই, জঘন্য একটা পচা মাংসের গন্ধ যেরকম হয় না, সারা ঘরটা পুরো একটা পচা মাংসের গন্ধে ভরে গেছে। মানে এতটাই সেই উগ্র গন্ধটা নেওয়া যাচ্ছে না। আমার পুরো ডিওর বোতলটা পুরো ফাঁকা করে দিলাম, তারপরও সেই গন্ধ যাওয়ার কোনো নাম নেই, ঠিক আছে। তখন তো আমার অস্বস্তি বাড়তে শুরু করলো। আর একটা মেইন জিনিস যেটা আমি বলে রাখি, সেই সময়টা মেয়েদের যে সমস্যা হয় মাসিক চক্র যেটা, সেটা আমার মাসিক চক্রটা চলছিল, ঠিক আছে, ওটা সেকেন্ড দিন চলছিল। তো আমার সবচেয়ে বড় ভুল যেটা ছিল, আমি স্নান করেছি, স্নান করে গায়ে পারফিউম দিয়েছি, আতর দিয়েছি, সব পুরো একদম কম্বাইন, আতরও দিয়েছিলাম। সেটা সবচেয়ে বড় আমার একটা ভুল ছিল, ঠিক আছে, সবচেয়ে বড় একটা ভুল ছিল। তো যাই হোক, এরকম ভাবে আমি খাটের মধ্যে বসে এদিক ওদিক তাকাচ্ছি, শুধু মনে হচ্ছে কি ঘরের আশপাশ থেকে এই কিছু একটা চলে যাচ্ছে, আমার আশপাশ থেকে এখান থেকে কি ওটা কিছু একটা চলে যাচ্ছে, মনে হচ্ছে চারপাশের কিছু জিনিসপত্র আমাকে কোনো রকম ভাবে কিছু হ্যারেস করার চেষ্টা করছে। আমার ক্লিয়ার মনে আছে, আমি না কিছু মানে মাদকদ্রব্য সেবন করেছি, না কিছু করেছি, ওরকম হবার কোনো প্রশ্নই আসে না। আমি পুরো আমার সেন্সে রয়েছি, ফুল সেন্সে রয়েছি, ঠিক আছে। আর আমার লাইটটা তুমি বন্ধ করতেই পারছি না। তারপর কি হলো আশ্চর্য রকম ভাবে, জ্বলছে নিচ্ছে লাইটটা জ্বলছে নিচ্ছে, তারপর আবার স্টিভ, আবার পুরোপুরি জ্বলছে, ঠিক আছে। কিন্তু লাইট জ্বলার সাথে কোনো সম্পর্কই নেই, ঘরটা একটা জঘন্য অ্যাটমসফিয়ারে পরিণত হয়। এই করতে করতে কখন যে 2-3 ঘন্টা পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারলাম না, টাইমটা আমার এক্সাক্ট মনে নেই। সবচেয়ে মানে ডেঞ্জারাস যে জিনিসটা আস্তে আস্তে শুরু হয়, সেটা হলো আমি শোয়ার চেষ্টা করছি, তুমি দেখবে তোমার মাঝরাতে না তোমার একটু চোখ লেগেই আসবে। আর সারাদিন অত খাটাখাটনি, আমি যে শুয়েছি আমার গা হাত পা পুরো ভারী হয়ে আসছে, পুরো গা হাত পা জঘন্য রকম ভাবে ভারী হয়ে আসছে। আর মনে হচ্ছে আমি যে শুয়েছি আমার পাটা নিচ থেকে কেউ টানার চেষ্টা করছে, ঠিক আছে। এই ধরো, আমি মানে সিনেমায় যেরকম হয়, আমি আশ্চর্য, আমার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এটা আমার লাইফের। পাটা টেনে মনে হয় কেউ যেন নিচে নামিয়ে নিচ্ছে বারবার করে। আমি 2-1 চিৎকারও করেছি, কিন্তু কে আমার চিৎকার শুনবে, অত রাতে তো আমার সাহস নেই যে কাউকে ডেকে আমি কেন বিরক্ত করতে যাবো খামোকা, সবাই মানে টায়ার্ড হয়ে রয়েছে যথারীতি। আমি 2-3 বার করে নিচে আমি যাচ্ছি উঠছি, ওরকম পাটা আমি জাস্ট শক্ত হয়ে তারপর বসে পড়লাম, রুমের মধ্যে বসে পড়লাম। আমি আর উঠতে পারছি না, ঠিক আছে, আমি আর উঠতে পারছি না। তারপরে আমার না মাথা ঘোরাতে শুরু করলো, মাথা ঘোরাচ্ছে, কেমন একটা হচ্ছে, বারবার করে জল খাচ্ছি, উঠছি, কোনোভাবেই আমার মানে শরীর পারমিট করছে না। আর আস্তে 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 যেই রাতটা ভোরের দিকে গড়াচ্ছে, তখন কি করলাম, জাস্ট চোখটা হালকা বন্ধ হালকা খোলা যেরকম হয় না, মানে আমি জেগেই রয়েছি কিন্তু ঘুমোইনি। মানে তোমরা দেখবে ওই ন্যাপ নিয়ে আমরা যেরকম, সেরকম ন্যাপ নেওয়ার একটা মুডে আমি ছিলাম। সবচেয়ে বিভৎস জিনিসটা তখনই হয়, আমি এই বাদিকটা করে শুয়ে আছি আর এই ডান দিকটা করে, ঠিক আছে, কি হলো, মানে তুই যে বিছনা একটা সাইডে বাদিক ফিরে শুয়ে আছি এই দিকটা করে, কারণ ঘাড়ে হাত পা ভীষণ যন্ত্রণা করছিল। আমি পুরোপুরি ফিল করতে পারছি যে একটা অশরীরী আত্মা যে আমার পাশে রয়েছে, আমার পাটার মধ্যে এমন ভাবে টাচ করছে, যেটা কিনা মনে হচ্ছে কোনো ছেলে মানে একটা মেয়েকে ধরলে যেরকম হয় সেরকম একটা। আমার গা হাত পা শিরশির করছে, আমি যে পাটা সরিয়ে দেবো কিংবা ছিটকাবো সেটুকু আমি শক্তি পাচ্ছি না আমার গায়ে। তুই পুরো ফিল করছিস যে তোর পাশে একজন রয়েছে আর আমার পায়ের মধ্যে একটা বিচ্ছিরি ভাবে টাচ করছে, ঠিক আছে। আর রীতিমতন জঘন্য ব্যাপার যেটা হলো, কানের কাছে একটা ছেলে নিঃশ্বাস নিলে বা একটা ঘরঘরানি আওয়াজ করলে যেরকম হয়, ঠিক সেরকম সেম জিনিস হচ্ছে। মনে হচ্ছে কেউ জোরে জোরে আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে, আর ঘর 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 করে একটা এরকম আওয়াজ, যেটা মানে বিভৎস জঘন্য। আর আমি যদি একবার এদিকটা করে মুভ করি আমি পুরো শেষ। আর আমি যে মুভটা করবো সেই চান্সটা আমাকে দিচ্ছে না। আমি বুঝতে পারছি আমার শরীর পুরো আটকে রেখেছে সাইড দিয়ে, আমাকে শক্ত করে পুরো গ্র্যাব করে রেখেছে। ও মানে কিছু একটা করবেই, ও মানে পুরো প্রিপেয়ার্ড করার জন্য। আর আমি নিজেকে আটকাতে পারছি না, মানে নিজেকে কোনো রকম ভাবে স্টেবল করতে পারছি না। মানে তুই পুরো
পুরো বডি তো স্টিফ হয়ে গেছে, মুভমেন্ট করতে পারছি না, মুভমেন্ট করতে পারছি না। পুরো আমার মানে শরীরটা অবস্থা পুরো খারাপ। আমি না পারছি নড়তে, না পারছি মুখ থেকে কোনো আওয়াজ বার করতে, না পারছি কিচ্ছু করতে। আমাকে আওয়াজও বার করতে পারছি মুখ থেকে আওয়াজ বার করতে পারছিলাম না। আমাকে এরকম ভাবে গ্র্যাব করে রেখেছে জিনিসটা, এমন জঘন্য ভাবে। আর ওরকম একটা বিচ্ছিরি একটা ঘোঙানির আওয়াজ যেরকম হয় না, মানে জঘন্য ভাবে একটা মানুষ রেগে গেলে কিছু চাইলে মানে পাচ্ছে না, একটা সেরকম ব্যাপার। সেটাতে কতক্ষণ চললো প্রসেসটা আমার এক্স্যাক্ট মনে নেই, মানে 20-25 মিনিটের বেশি আমি জানি। ঠিক আছে, ততক্ষণে ও চেষ্টা করছে আমার শরীরটাকে পুরোপুরি মানে টেনে নিয়ে ও কিছু একটা করবে, কিন্তু সামাও আমি জানি না, হয়তো ঈশ্বরের কোনো একটা আশীর্বাদ আমার উপর ছিল, বা মাতা রেখে আমি মনে মনে মানি বা ডাকি, মনের সব শক্তিটা জোগাড় করে আমি 3 বার শুধু জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ঠিক আছে, আমি দেখলাম আমার পুরো শরীরটা হালকা হয়ে গেল, শরীরটা পুরো হালকা হয়ে গেল। চোখটা খুলেছি, দেখছি আস্তে আস্তে ভোর হচ্ছে, পাখি যাচ্ছে। আমি মুভ করেছি এই দিকটায়, তারপর শরীরটা হালকা হওয়ার পর একটা মানুষ তোমার সাথে থাকলে বা সাথে কেউ যদি ঘুমায়, মা বাবা কেউ, তুমি বুঝতে পারবে ওটা ফোল্ড হয়ে থাকলে বা বালিশটা কুচকে থাকলে যেরকম হয় না, ঠিক সেরকম ভাবে হয়ে রয়েছে। পুরো তোর পাশের যে স্পেসটা ছিল সেটা মানে বালিশটাও পুরো একদম যে ইউজ করা বালিশের মতো হয়ে গেছে, বা বিছানাটাও তোর কুচকে রয়েছে, মানে বুঝতে পারছি পুরো এক্স্যাক্ট ওরকম হয়েছিল। ঠিক আছে, যথারীতি আমি ওই দিনটা আর কাউকে কিছু জানাইনি, কারণ ওরা সবাই স্ট্রেঞ্জার আমার কাছে, কেউ আমার বন্ধু বান্ধব তো নেই টিমের মধ্যে। ওরা আমাকে অবিশ্বাস করবেই যে এরকম হতে পারে না, তোর মনের ভুল ধারণা বা ইলিউশনস কিছু। কিন্তু আমি তো জানি এগুলো ইলিউশনস কিছু ছিল না আমার সাথে, আমি তো পুরোপুরি ফিল করেছি। ঠিক আছে, তো যথারীতি পুরো দিনটা আবার শুট হয়ে গেল, সবকিছু হলো। সবচেয়ে বিভৎস জিনিসটা তখন হয়, সেম 12টার পর থেকে আমি পুরোপুরি অ্যালার্ট ছিলাম যে কিছু একটা সাংঘাতিক জিনিস হবে। তো আমি চুপচাপ জেগেই ছিলাম, ঠাকুরের নাম নিচ্ছি, কিন্তু ঠাকুরের নাম নেওয়ার পরেও বিভৎস রকম ভাবে সেই জানালার ঝাপটানোর আওয়াজ যেরকম হচ্ছিল, জানালা খুলছে এই হচ্ছে, এবার জানালাটা থেকে ব্যাপারটা দরজায় পৌঁছে গেল। আচ্ছা, মনে হচ্ছে কে যেন দরজা জোরে জোরে ধাম 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 করে পিটিয়ে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে হতে পারে একা একটা মেয়ে রয়েছে, কোনো ছেলে ডিস্টার্ব করছে বা কিছু হতে পারে, মোস্ট প্রবলি। তো দরজাটা একবার দুবার খুললাম, দেখলাম বাইরে কেউ নেই। আর যখন যে টাইমিং, সে টাইমে কেউ এসে ডিস্টার্ব করার মতো টাইমিংও ছিল না, মানে মাঝরাত্রির কথা। মাঝরাতে আবার সেই সাথে সেই পচা গন্ধ আবার। মানে ঘরের ভিতরে পাচ্ছিস? হ্যাঁ, আর সারাদিন কিন্তু কল ঠিক আছে, সেই টাইমিং এর পরে গিয়ে কলটায় সমস্যা করছে, ওই 12টার পরে গিয়ে কলের সমস্যা করছে। আরো আশ্চর্য রকম ভাবে কি হলো, বাথরুমের দরজা কিন্তু পুরোপুরি ঠিক ছিল, ছিটকানিটা আমি আটকাতে যাব, ওই যে প্লাস্টিকের দরজা যে তোমার সেটিংস গুলো থাকে না লোহার, ওটা খুলে চলে এলো হঠাৎ করে। সবচেয়ে ঘাবড়ে গেলাম তো তখন ওখানে। আরো আমি কিচ্ছু দিক দিশা পেলাম না, আমি বুঝতে পারছি পরিস্থিতি খুবই খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি দরজা খুললাম, আমার পাশে মেকআপ আর্টিস্টের রুম ছিল। ঠিক আছে, গিয়ে ওদেরকে বললাম যে দেখ ভাই, এরকম এরকম সমস্যা হচ্ছে। তো ওরা ট্রান্সজেন্ডার ছিল দুজন, তো ওরা দুজন ভীষণ পরিমাণে কোঅপারেটিভ ছিল, থ্যাঙ্কস টু দেম। সেই সময় ওরা বললো, হ্যাঁ বরানিদি বলো কি হয়েছে, কি সমস্যা। বললাম তোরা পরে কিছু বলছি, তোরা জাস্ট কিছুক্ষণ এখানে থাক, সকাল হয়ে গেলে তো বেরিয়েই যাবো, তোরা জাস্ট এখানে কিছুক্ষণ থাক আমার সাথে, আমার প্রচন্ড ভয় করছে। ওরা দুজনে যেই আসে, দুজনে আসার পরে বুঝতে পারে যে রুমটা ঠিক নেই। বলছে দিদি এত গন্ধ কি করে আসছে, তুমি তো রুমে কোনো খাবার আনোনি। জঘন্য রকম ভাবে কি হয়, আমরা তিনজনই ফিল করছি কানের পাশ থেকে একটা মানে গুড়গুড়ানি ভাবে কেউ হেসে চলে যাচ্ছে, কেউ একটা কাঁদছে, কেউ একটা এখান থেকে থপথপ করে চলে গেল। বিভৎস বিচ্ছিরি ব্যাপার। আর তারপরে তুমি দেখবে কোনো মানুষের পায়ে কাদা থাকলে নিচের ফ্লোর গুলো এরকম ছাপ 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 হয়ে যায়। হঠাৎ করে দেখি কি ওদের পায়ে কোনো কাদা হতে ছিল, পুরো ড্রাই ছিল ওদের পা। রুমের ফ্লোরের মধ্যে ছাপ 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 4-5টা পায়ের ছাপ। ওরা তো চিৎকার করতে শুরু করেছে রীতিমতো চিৎকার। আমি তখন নিজেকে সামলাবো না ওদের সামলাবো, ওরা তো দেখছি আমার থেকেও ভীতু, 10 ডবল ভীতু আমার থেকে। তখন আমাদের 3 জনের ফোনের মধ্যে আমরা হনুমান চালিসা চালাচ্ছি, শ্রীকৃষ্ণ পাঠ চালাচ্ছি, কিছুক্ষণ পরিবেশ শান্ত হচ্ছে। কতক্ষণ চালাবো, ফোনে তো চার্জ বাঁচাতে হবে, বারবার তো চার্জে প্লাগ ইন করা যায় না। যথারীতি সেম জিনিস শুরু হচ্ছে। সবচেয়ে বিভৎস ব্যাপার হলো, ওদের মনে হলো কি দিদি একটু রুমটা ভালো করে দেখি তো, রুমটায় কি গন্ডগোল আছে। ওরা মোবাইলের ফ্ল্যাশ অন করে বেডের নিচটা এরকম ভাবে ফেললো। ওরা দেখে কি আমি যে খাটটায় শোয়ার জন্য আমাকে দেওয়া হয়েছে, খাটের নিচের ফ্লোরটা শুকনো শুকনো ছাপ 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 রক্ত। কি বলছিস? হ্যাঁ, তো মারাত্মক ভয়ের ব্যাপার, বিভৎস ভয়ের ব্যাপার। খাটের নিচটা ছাপ 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 রক্ত। ঠিক আছে, তো ওরা বুঝতে পারছে না কিসের রক্ত হবে বা কি হবে। তখন কারোর মাথাতেই কিছু স্ট্রাইক করছে না, জানিও না কি ঘটনা, নতুন আমরা ওখানে। তো 2বার
আমি জাস্ট চুলটা ঠিক করার জন্য মুখ মেয়েদের একটা হ্যাবিট আছে না আয়না দেখা বারবার করে, তো আমি আয়নাটা দেখার জন্য আমি জাস্ট আয়নাটার সামনে দাঁড়িয়েছি, আমি চুলটা ঠিক করছি এরকম ভাবে, আমি পুরো স্পষ্ট দাদা যে আমি কিন্তু সেই মুভমেন্টটা করছি না, আমি ধরো এই মুভমেন্টটা করছি, আমার আয়নার যে প্রতিচ্ছবিটা আমার সেম প্রতিচ্ছবি হাসছে। মাই গড, বলছিস আমার গায়ে আমার গায়ে কাটা দিচ্ছে, মানে জিনিসটা আমি ইমাজিন করছি। তো মানে ইমাজিন করুন যে আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ওই চুল ঠিক করা বা আপনার নিজেকে গ্রুমিং করছেন, সেই মোমেন্টে আপনার আয়নার রিফ্লেকশনে আপনি নিজেকেই দেখছেন যে একটা ক্রিপি স্মাইল দিচ্ছে। মানে কতটা ক্রিপি লাগবে, বিভৎস। কতটা ক্রিপি হলে জিনিসটা এরকম দাঁড়াবে। আচ্ছা, আমরা এইটা একটু আগানোর আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করছি। আমাদের প্রত্যেকটা পডকাস্ট এখন স্পটিফাইতে অ্যাভেলেবেল। তো যারা আমাদের ভিডিওর সাথে সাথে অডিও শুনতে চান, কোথাও ঘুরতে যাচ্ছেন বা শুধু অডিও শুনতে চান, আপনারা আমাদের স্পটিফাই চ্যানেলে গিয়ে বা স্পটিফাই পেজে গিয়ে টিআরসি পডকাস্টকে সার্চ করলেই আমাদের স্পটিফাইতে আমাদের প্রত্যেকটা পডকাস্ট এপিসোড আপনারা ওখানেও পেয়ে যাবেন। তো চল এবার তুই বল। হ্যাঁ, একটা ক্রিপি স্মাইল ক্রিপি স্মাইলটা পেলাম, আমি তখন কিছু না বুঝে জোরে একটা চিৎকার করে উঠেছি, আরে বিভৎস জোরে। তো তখন ওরা আমার চিৎকার শুনে ওরাও চিৎকার করে উঠেছে যে এই বর্ণিদি কি হলো, চিৎকার করছে কারণ ওদেরকে বললাম। আর ওরা ততক্ষণে বিশ্বাস করে নিয়েছে যে রুমটা ভালো না, বা রুমটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা মানে ঠিক জিনিস না, শুভ না, পুরো জিনিসটাই একটা অশুভ আর খুবই শক্তিশালী জিনিসটা, ওটাকে কোনো রকম ভাবে তোমার কিছু করা হয়নি বা তার শ্রদ্ধাঞ্জলি কিছু সম্পন্ন হয়নি, যেটা যেন মুক্তি পায়নি ওখান থেকে। তো ওই চিৎকারটা করার পর ওটা নর্মাল হয়ে যায়, কিন্তু নর্মাল হবার পরেও ওই তোমার একটা সময় আছে না যেখান থেকে তোমার মানে ভগবানের একটা টাইমিং শুরু হয়, সেই টাইমিংটা অব্দি জিনিসটা পুরোপুরি চলেছে, তারপরে গিয়ে ব্যাপারটা বন্ধ হয়েছে বা নর্মাল ছিল। তাও রুমটা ওই গন্ধটা কিন্তু যায়নি, গন্ধটা থেকেই গেছে। মানে ঠিক আছে, যে ভোরের আলোটা যখন পড়ছে, যেটাকে আমরা বলি যে সকালে যে মানে শুভ মুহূর্ত যেটা থাকে, সেই টাইমের পরেও তোরা গন্ধ পেয়েছিস? গন্ধ ছিল, গন্ধটা ছিল, এই গন্ধটা যায়নি পুরো রুম থেকে। আর গন্ধটা কোনো নর্মাল কোনো জিনিস পুড়ছে বা কিছু হচ্ছে সেটারও গন্ধ না, বাজে একটা মানে কি বলবো পচা মাংস, মানে মানে মানুষ মারা গেলে সেই মাংস পড়লে যেরকম সেরকম একটা টাইপের গন্ধ হবে। ঠিক আছে, ওটা ওই শ্মশানে বসানে তুই একবার এসেছিল নাকি, সেরকম ঠিক কিছুটা ওটা সিমিলারিটি রয়েছে ওটার সাথে। তো ভোর হবার আগে অব্দি জিনিসটা পুরো চলেছে, মানে এটা থামেনি, বুঝতে পেরেছো, এটা থামেনি। তো ভোর যখন হয়েছে তো যথারীতি আমি ওদের সাথে কথা বলি যে দেখ এটা যেটা হলো এটা যদি অন্য কারোর সঙ্গে হয় তাদের তো জীবন চলে যাবে। আমি তো না হয় আজকে আমার অসতর্কতার জন্য হয়েছে, আমরা তো জানি না যে এখানে কিছু হতে পারে। তো একটা মেয়ের যা বেসিক জিনিসপত্রগুলো কেউ হতেই পারে, টিও লাগাচ্ছে বা চুল নিজেকে প্যাম্পার করছে, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে সে যে একটা এরকম ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হবে সে তো সেটা নিজেও জানতো না। হোটেলের সঙ্গে কনফ্রন্ট করিস? তারপরে বলছি ম্যানেজারকে আমি ধরি যে বলুন ব্যাপারটা কি, সে তো কোনোভাবে বলবেও না কিছু না, ওরা তো চিৎকার করে এই কি হয়েছে বল, না হলে কিন্তু দেখে নেবো। তো এরকম করেও কোনো লাভ হলো না, কারণ ওদের তো তাহলে বিজনেস চলে যাবে, বুকিং আসবে না, বুকিং আসবে না, ওরা যথারীতি কিছু বলে না। এবার তুমি তো জানোই যে একটা হোটেলের তার অপোজিট হোটেলের একটা কম্পিটিশনের একটা ব্যাপার থাকে। তো ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমার মাথায় এলো যে অপোজিটে যেটা ছিল, তো তাদের থেকে আমি কিছু জিজ্ঞাসা করি। তো সিকিউরিটি গার্ডটা অনেক পুরনো ছিল ওই হোটেলের। বললাম দাদা আমি এখানে এত নম্বর রুমে ছিলাম, কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলবেন। তারপরে যে ঘটনাটা জানতে পারি ওটা জাস্ট মানে বিভৎস জঘন্য একটা জিনিস, খুব খারাপ লাগলো, মানে মর্মান্তিক একটা ঘটনা। তো একটা টোটাল ফ্যামিলি ঘুরতে এসেছিল, বউ, হাজবেন্ড, বাচ্চা। কোনো রকম ভাবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে নাকি কথা কাটাকাটি হয়, ওদের কোনো পার্সোনাল ইস্যু নিয়ে দুজনকে খুন করে মেরে দেয়। সামাও বাচ্চাটা বেঁচে ছিল, তাকে তার বাড়ির লোক এসে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। কিন্তু ওই দুজনের মধ্যে কারোরই সৎকার সেরকম ভাবে হয়নি বা ঠিকঠাক মতন কোনো নাকি নিয়ম কাজ কিছুই হয়নি। ঠিক আছে, এবার আমাকে যে স্পিরিটটা তোমার প্রবলেম ক্রিয়েট করেছিল সেটা আমার একজন সিদ্ধ, আমার এক বান্ধবী আছে যে কিনা খুব ভালো জায়গায় রয়েছে, পূজা পাঠ করে বা এসবের মধ্যে, তার সঙ্গে পুরোটা ডিসকাস করার পর জানতে পারি আমাকে যে অ্যাটাকটা করেছিল ওটা ওই ভদ্রমহিলার হাজবেন্ডই ছিল। ঠিক আছে, আর ওদের তো লোভ লালসা অনেক কিছু থেকে যায়, তুমি তো জানোই, তুমি তো এসব নিয়ে ঘাটাঘাটি করো, তোমার জানা আছে। তো ওর অ্যাট্রাকশনটা আমার দিকেই গেছে, আর ও চেয়েছে আমাকে কোনো রকম ভাবে গ্র্যাপে মেরে ফেলে কিছু একটা করার। ঠিক আছে, ওই দিনটা আমার লাইফের শেষ রাত হতো, লিটারেলি দাদা ওটা আমার লাইফের শেষ রাত হতো।
ঠিক আছে। আর ও আমাকে তখন বলে তোর সবচেয়ে বড় ভুল ছিল তুই স্নানের পর গায়ে ডিও দিয়েছিস, আতর দিয়েছিস, যেটা কখনোই রাতে মেয়েদের ব্যবহার করা উচিত না। এটা পয়েন্ট টু বি নোটেড। এটা কোনো মেয়েই করো না প্লিজ। মানে এটা কোথাও ঘুরতে যাও বা কিছু রাত্রেবেলা বা সন্ধ্যের পর কখনো আমাদের আতর ব্যবহার করা একদমই উচিত নয়। আসলে ব্যাপারটা কি হয় আমি তোকে বলছি, এই যে স্পিরিট যখন চলে যায়, তো এর আগে আমি পডকাস্টে বলেছিলাম ব্যাপারটা, সেটা হচ্ছে দেখ আমাদের বডিতে না 5টা এলিমেন্ট আছে, ঠিক আছে? 5টা এলিমেন্টের মধ্যে 2টো এলিমেন্ট মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট অ্যান্ড আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট মানে হচ্ছে আমার ফিজিক্যাল এবিলিটিস, মানে খাওয়া বা এই যে ভূমিতে দাঁড়িয়ে আছি, এই যে ফিলটা করছি যে আমি দাঁড়িয়ে আছি, এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট মানে আমরা কিছু পান করতে পারি না। তো যখনই তুই কখনো নেগেটিভ এনার্জির কাছে আসবি, ওরা 2-3টে জিনিস করে দেখবি, সেটা হচ্ছে ইদার মদ খেতে চায়, ড্রিঙ্কস বা জল, এই পদার্থ জিনিসগুলো খেতে চাইবে। এছাড়া খাবার খেতে চাইবে, খাবারের মধ্যে স্পেশালি ননভেজ মাংস, কাঁচা মাংসটা বা কাঁচা মাছ, এইগুলো প্রেফার করে ওরা খাওয়ার জন্য। আর সম্ভব করতে প্রেফার করে এরা, যেই জিনিসটা মানে অ্যাজ এ হিউম্যান করতে চায়, এগুলো ভালোবাসে, সেই এলিমেন্টসগুলো যখন মরে যায় তাদের মধ্যে এই জিনিসগুলো ফুটে ওঠে। তাদের লাস্ট উইশেস বা তাদের শেষ ইচ্ছা বা ওদের যে ইচ্ছাগুলো যেগুলো থাকছে, সেগুলো এই 3-4টে এলিমেন্টের মধ্যেই থাকে। এবার তুই যে ঘটনাটা বললি, সেই ঘটনায় তোর তো অনেক ভুল আছে। এবার সেটা তোর তো কোনো মানে তোর কোনো দোষ নেই, বিকজ তুই একটা হোটেলে গেছিস, একটা হোটেলের রুমে আমরা সবাই তাই করি যে আমরা চান করছি বা টিও লাগাচ্ছি বা আতর লাগাচ্ছি। জানাটা ছিল না আমার ব্যাপারটা। হ্যাঁ, মানে দেখ আমরা এটা বলি যে রাস্তায় যখন তুমি বেরাচ্ছ সন্ধ্যের পর, তখন 2-3টে জিনিস মেয়েরা করলে মেয়েদের জন্যই ভালো। বিকজ দেখ 2 রকম তো স্পিরিট হয়, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? যদিও বা স্পিরিটের কোনো লিঙ্গ হয় না, তবু মানে একটা এন্টিটি তোর মেল এন্টিটি হয়, একটা ফিমেল এন্টিটি হয়। তো মেল এন্টিটিরা অলওয়েজ অ্যাট্রাক্ট হয়ে যায় তোর ফিমেলদের প্রতি 98% ক্ষেত্রে, আর ফিমেলরা মেলদের প্রতি। বাট এখানে তোর কি হয়েছে, যেহেতু তুই জিনিসটা বললি যে ইনস্ট্যান্সটা যে হোটেলে 2জন অপঘাতে মৃত্যু হচ্ছে, অপঘাতে মৃত্যু মানেই হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ, সে খুন হোক কি সে মানে নিজেকে আত্মহত্যা করুক, অপঘাতে মৃত্যুই যখন হয়ে যাচ্ছে, তার স্পিরিটটা থেকে যাবে। এবার স্পিরিট পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকে, জেনারেলি নেগেটিভই হয় যারা অপঘাতে মারা যায়। খুব রেয়ার কেসে আমরা দেখি যে কিছু পজিটিভ থাকে, কিন্তু পজিটিভ থাকে 1% কি 2%। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো নেগেটিভই পাই, যারা তাদের লাস্ট ইচ্ছাগুলো ওরা ফুলফিল করতে চায়, ডেজায়ার। এবার সেই ক্ষেত্রে তোর সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি তোর মাসিক চলছিল, এটাতে খুব ভাবে স্পিরিটরা অ্যাট্রাক্ট হয় এই পার্টিকুলার জিনিসের জন্য, প্রচন্ড ভাবে অ্যাট্রাক্ট হয়। দ্বিতীয় কথা হচ্ছে ফ্র্যাগনেন্স। ফ্র্যাগনেন্সের মধ্যে এটা না যে শুধু সেন্ট, মানে আতর হলে আরো বেশি অ্যাট্রাক্ট করে। তুই আতর লাগিয়েছিলিস, তো ওটাতে আরো বেশি অ্যাট্রাক্ট করেছে, এই কারণে ও তোকে প্রসেস করার চেষ্টা করেছে। যেহেতু তোর এই যে তুই যেটা বললি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা এই করেছে, নিজেদের মধ্যে মারামারি করে তারা মারা গেছে, বেশি পুরনো স্পিরিট না, যে কারণে ম্যানিফেস্টেশনটা বেশি পাওয়ারফুল হতে পারে। সে হয়তো তোকে ডিস্টার্ব করতে পেরেছে বিভিন্ন এন্টিটি, মানে বিভিন্ন যেরকম তার দরজা পেটানো বা জানলা পেটানো বা কল খুলে দিচ্ছে বা ফ্লিকার করছে, সে তার প্রেজেন্সটা তোকে ফিল করাতে পারছে। প্লাস তোর সঙ্গে ও যেটা করতে যাচ্ছিল হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্যই এসেছিল ওই স্পিরিটটা, বেসিক্যালি ফিজিক্যাল ইন্টিমেসি। কেন? বিকজ এক তো আতর লাগিয়েছিস, দ্বিতীয় কথা তোর মানে মানসিক চলছিল, সেই কারণে আরো বেশি উগ্র হয়ে গেছিল। তো ফার্স্ট নাইটে তোর সঙ্গে যে জিনিসটা ঘটেছিল, সেই জিনিসটা ও তোর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য পুরোপুরি চেষ্টা করেছিল। যখন তুই ভগবানের নাম নিয়েছিলিস, মাতাটার নাম নিয়েছিলিস, তখনও কিছু করতে পারিনি বলে বেরিয়ে গেছিল। সেকেন্ড ডেতে কি হয়েছে, সেকেন্ড ডেতে তোকে একা পাই, তোর সঙ্গে আরো 2টো বন্ধু ছিল, যে কারণে ও অতটাও তোর উপরে হাভি হতে পারে, যে কারণে তোদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল বিভিন্নভাবে। যেখানে নেগেটিভ এন্টিটি থাকবে সেখানে এই পচা গলা গন্ধ তো পাবি।
মানে তুই কোনো একটা ভালো জায়গায় বসে আছিস, হঠাৎ করে তুই দেখবি একটা পচা উড়ো গন্ধ চলে আসলো, দ্যাট মিনস আউট অফ নো ওয়ে, দ্যাট মিনস কি ওখানে একটা কোনো নেগেটিভ প্রেজেন্স বা নেগেটিভ এন্টিটি চলে এসছে। প্লাস ওই রুমের মধ্যে তোর এই নেগেটিভ এন্টিটিটা থেকেই গেছে, কারণ ওরা ওখানে লক হয়ে গেছে ওই জোনটাতে। মারাত্মক একটা ঘটনা বললি যেটা তোর সঙ্গে ঘটেছে, মানে এরকম ইনসিডেন্ট আমরা অনেক ক্ষেত্রে শুনেছি, যেখানে আমরা যদি তুই বলিস যে একটু মুসলিম কালচারের দিকে যেসব জিনরা থাকে, ইফরিত জিন, তো জিনের ব্যাপারটা হচ্ছে ওরা এই ইফরিতের যে কথাটা বললাম, ইফরিত বেসিক্যালি ভার্জিন মেয়েদের সঙ্গে সম্ভব করতে চায়। ইন রিটার্ন ইফরিত দেবে হচ্ছে তোকে প্রচুর পয়সা, প্রচুর টাকা, প্রচুর ফেম, কিন্তু ও তোর সোলটাকে ট্র্যাপ করে নিয়ে চলে যাবে। বাট ওয়্যারেস তোর ক্ষেত্রে এটা একটা নর্মাল প্রেত বলতে পারো, প্রেত জনের একটা নোংরা প্রেত যে তোকে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল তোর সঙ্গে, তোর উপর প্রসেস করার চেষ্টা অতটা শক্তিশালী ছিল না মনে হয়। না, যদি শক্তিশালী থাকতো হয়তো তোকে প্রসেস তো করতেই করতো, প্লাস যে দুটো বন্ধু ছিল তাদেরও ক্ষতি করতে পারতো। আচ্ছা, সে যেহেতু ওটা পুরো যত একটা স্পিরিট যত পুরনো হতে থাকে তার পাওয়ার তত বাড়তে থাকে, তার ম্যানিফেস্টেশন পাওয়ারটা আরো বেড়ে যায়। আচ্ছা, বিকজ এটা খুব একটা বেশি পুরনো না, তাই জন্যে ওদের ম্যানিফেস্টেশন পাওয়ারটাও অতটা আসেনি যে তোকে পুরোপুরি প্রসেস করতে পেরেছে। কারণ প্রসেস করার ব্যাপারটা কিরকম জানিস, ব্যাপারটা তোর ভিতরে একটা এনার্জি আছে, লিভিং এনার্জি, আর ওর মধ্যে একটা এনার্জি আছে নেগেটিভ বা একটা অন্য। তো যখন একটা লিভিং এনার্জির মধ্যে আরেকটা এনার্জি প্রবেশ করতে চায়, তো তাদের মধ্যে একটা ফ্রিকশন হয়, যে কারণে দেখবি তোর সারা শরীরে ব্যথা হয়েছিল পরের দিনকে। একদম স্পট 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 পড়ে গেছিল রীতিমতো, Exactly. মানে লাল স্পট যেরকম হয় না সেরকম টাইপের। এই জিনিস অনেকে বলে যে তোকে গ্র্যাব করেছিল বা তোকে যে আটকে গেছিল, একদিকে মুভমেন্ট করতে পারছিলিস হ্যাঁ না। হ্যাঁ, শক্ত হয়েছিল পুরো শরীরটা। ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে দুটো এনার্জির মধ্যে ক্ল্যাশ হচ্ছে। তোর বডিতে একটা লিভিং এনার্জি রয়েছে, তার সাথে একটা বাইরের এনার্জি যখন ক্ল্যাশ করে তখন একটা স্পার্ক বা একটা কোনো চিহ্ন থেকে যায়, যে কারণে তোর বডিতে বিভিন্ন জায়গা পেন, বিভিন্ন জায়গা হয়তো মার্কস থেকে যাবে, রক্ত জমাটের মতন কিছু মার্কস থেকে যায়, মানে ওই জায়গাটায় এনার্জিটা স্টাক করেছিল কোনো কারণে। তো যে কারণে তোর বিভিন্ন জায়গায় মার্কস গুলো থাকবে, যেখানে যেখানে তোর থাকবে সেখানে সেখানে অবভিয়াসলি তোর ব্যথা হবে। 100%। ঠিক আছে, মোমেন্ট তুই পজেস হয়ে যাস তখন তোর মধ্যে যে লিভিং এনার্জিটা আছে সেই এনার্জিটা আর কাজ করবে না, তখন তোর সাবকনশিয়াস মাইন্ডে এফেক্ট করে। সাবকনশিয়াস মাইন্ডে যখন এফেক্ট করে তখন সবার আগে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোর কোনো হুঁশ থাকবে না তুই কি করছিস। তুই হয়তো কোনো একটা অ্যাক্টিভিটি করছিস কিন্তু তুই নিজে করছিস না, তোর বডিতে নিজের আর কন্ট্রোল নেই, বা হয়তো সেই জিনিসটা তোর মনেও থাকছে না, বিকজ তোর সাবকনশিয়াস মাইন্ডে তুই নড়ে বেড়াচ্ছিস, চড়ে বেড়াচ্ছিস বা কাজ করে বেড়াচ্ছিস। অনেকে দেখবি অনেক এন্টিটি তোর স্বপ্নে আসে, কেউ নাইটমেয়ার দেয়, এরকম হয়েছে হয়েছে ইভেন আমার এরকম হয়েছে অনেকবারই হয়েছে যে এরকম মানুষজন আমার স্বপ্নে আসে কিনা কখনো আমি রিয়েল লাইফে দেখিনি। হ্যাঁ, বিকজ কি হয়, আমরা যে এখানে বসে আছি এখানেও হয়তো 5-6টা 7টা এন্টিটি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদের ম্যানিফেস্টেশন পাওয়ারটা অতটাও বেড়ে যায়নি যে হয়তো আমরা সেটাকে ফিল করতে পারছি। তো সবার আগে এরকম এন্টিটি যখন আসে আমাদের ড্রিমসে আসে, তখন কিন্তু আমরা ড্রিমসে দেখতে পাই এন্টিটি। আচ্ছা, বা হয়তো তারা পৃথিবীতে নেই বা এরকম নেই, কিছু বা আশেপাশে রয়েছে। তো ড্রিমসে একমাত্র আমরা দেখতে পাই এন্টিটি। একটা জিনিস ভালো করে দেখবি, কারোর মুখ মনে রাখতে পারবি না, মুখ মনে রাখা যায় না, বিকজ এন্টিটিটা একটা ফিজিক্যাল একটা অবয়ব টাইপের দেখতে পাবি বা একটা ফিজিক্যাল এবিলিটিতে মানে ফিজিক্যাল ফর্মে দেখতে পাচ্ছিস, কিন্তু তাদের মুখের এক্সপ্রেশন বা মুখ সেইভাবে তুই মনে রাখতে পারবি। দেখতে শুধু পেয়েছিলাম, আমার ঠাকুমা যখন আমার স্বপ্নে এসেছিল কিছু মেসেজেস আমাকে দিয়ে গেছিল, সেটা শুধু আমার ক্লিয়ার মনে ছিল। সেগুলো দেখতে পাবি বিকজ তার সঙ্গে তুই ছিলিস, শুধু তার ফেসটা তুই রেকগনাইজ করতে পারছিস, বাকি অন্য এন্টিটিতে কিন্তু ফেস রেকগনাইজ করতে পারবি না। বিভিন্ন ইনস্ট্যান্স হয়, 99% কেসেসে আমাদের স্বপ্নতেই যা হয় হন্টিং হয়। আর আরেকটা জিনিস হয় আমাদের হচ্ছে তোর স্লিপ প্যারালাইসিস। আচ্ছা, স্লিপ প্যারালাইসিস মানে হচ্ছে এই যে এন্টিটিটা তোর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিস, সেটা তুই তো মানে ফিল করতে পারছিস রিয়েলিটিতে, একদম ঠিক আছে, তুই মুভ করতে পারছিস না, তুই নড়তে যেতে পারছিস না,
সেম জিনিসটা তোর স্বপ্নে ঘটবে, হুম। যেখানে তোর ফুল বডিটাকে প্যারালাইজ করে দেয়। হয়েছে, অনেকবারই হয়েছে এগুলো। এবার বলে দিচ্ছি, একটা মানে কি বলবো তোকে, এখানে তো মোমেন্ট তোর সঙ্গে এই ইনসিডেন্ট গুলো অকার করা স্টার্ট করবে, তোর বডিটা হয়ে যায় একটা পোর্টাল, যেখানে এন্টিটিটা ইজিলি তোকে অ্যাটাক করতে পারে। মানে এরকম ইনস্ট্যান্স তুই আরো অনেক জায়গায় ফিল করতে পারবি এবার থেকে। তো আমাদের বডিটা একটা পোর্টালের কাজ করে। তো সেই ক্ষেত্রে কি হয়, একবার যদি ধর একটা জায়গায় আমি একটা ফুটো করে দিলাম, তো এই ফুটোটা থেকেই যাচ্ছে, তো ওটা একটা প্যাসেজ হয়ে যাচ্ছে। তো তখন আমাদের এই বডিটা একটা পোর্টালে কাজ করে, তখন অন্য এন্টিটিটা তোকে অ্যাটাক করার চেষ্টা করবে বা তোর কাছে আসার চেষ্টা করবে বা তার কিছু ইচ্ছা তোকে দিয়ে করানোর চেষ্টা করবে, যে কারণে তুই এরপর থেকে ওই ইনসিডেন্টের পর থেকে তোর সঙ্গে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টুকটাক করতে। হ্যাঁ হয়েছে তো, রিয়েলি হয়েছে। যেরকম আমি ধরো ঘুম থেকে উঠছি, আমার দেখছি ঘাড়ের এই সাইডে একটা আঁচড় দিয়ে চলে গেছে, হাতের মধ্যে একটা আঁচড়ের দাগ, ঠিক আছে। তারপর ধরো কেউ আমাকে অ্যালার্ট করছে ব্যাপারটা নিয়ে, বা কিছু কিছু বন্ধু বান্ধব যারা কনসার্ন এসব জানে শোনার পর তাকে, তারা ধরো আমাকে বললো যে এটা করিস না বা এইটা হচ্ছে তোর সঙ্গে, তাদের কিছু একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদেরকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। অবভিয়াসলি, কারণ কি দেখ, ওরা একটা পোর্টাল পেয়েছে, সেই পোর্টালের মাধ্যম দিয়ে ওরা কিছু একটা করার চেষ্টা করছে, ওদের উইশেস বল বা ওদের ডিজায়ার বল, সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করছে। তো যখনই ওরা কোনো একটা বাধা পাচ্ছে, মানে কেউ তোকে ওয়ার্ন করছে, আর তারা তো আর সিদ্ধ পুরুষ না যে তারা নিজেদের প্রোডাকশন নিয়ে রয়েছে বা সে এন্টিটি গুলো তার কাছে পৌঁছাতে পারছে না, দে আর কমন ম্যান। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু হার্ম করার চেষ্টা করবে, একটু ভয় দেখানোর চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে হয় যখন আমরা এন্টিটি নিয়ে কথা বলি, তখন কিন্তু আশেপাশে এন্টিটিটাও অ্যাট্রাক্ট হয়ে যায়। হ্যাঁ, ভীষণ ভাবে। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে, যেখানে একটা এন্টিটি থাকা শুরু করবে, সেখানে আরো 10টা এন্টিটিকে সে নিয়ে আসবে। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হওয়া স্টার্ট হয়। তুই কখনো কোনো রাস্তা দিয়ে গেলে পর তোর সঙ্গে একটা মানে তুই ফিল করতে পারবি হয়তো তোর সঙ্গে কেউ যাচ্ছে। হ্যাঁ হয়েছে তো, যেরকম পেছন 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 মনে হচ্ছে কেউ আসছে, তো এরকম এগুলো হয়েছে। হবেই, হ্যাঁ। এখন থেকে এগুলো হবে। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে একটুখানি মানে একটু প্রিকশনস নিয়ে চলতে হবে। পারলে পর মন্দিরে যা, পুজো কর, একটু স্পিরিচুয়াল কিছু হেল্প নে। অনেকে আছে গাইডেন্স দেয়, হনুমান চালিসা শোনা। হনুমান চালিসা পড় বা হনুমান চালিসা সঙ্গে রাখ। আর এই যে মানসিকের টাইমে বেরাস না কোথাও, মানে সন্ধ্যাবেলার পরে আড্ডা ফাড্ডা মারতে যা, বাট এমন জায়গায় যাস না যেখানে অন্ধকার, ঘন জঙ্গল, ময়লাখানা, ময়লা রয়েছে, জঙ্গল নোংরা রয়েছে। জায়গাগুলো বেশি অ্যাট্রাক্ট করে, প্রচন্ড, নেগেটিভ ওদের এনার্জি না। বাসস্থানটাই তো নোংরা জায়গাটা হয়েছে। এই জন্য বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবসময় সবসময়। থাকো, ঘর ধরে মা বাবারা ওই জন্য বলে। যে আর আরেকটা জিনিস জানিস তো, তুই যেটা বললি যে মিররে তুই একটা রিফ্লেকশন ওটা কি দেখলি ছিল না, গো ব্যাপারটা ঠিক? কোনো কারণে কি মিররে কোনো ক্র্যাক ছিল? হ্যাঁ ছিল, সাইড দিয়ে ক্র্যাক ছিল। ক্র্যাক ছিল তো। হ্যাঁ। এর আগেও পডকাস্টে আমাদের একজন প্যারানর্মাল এক্সপার্ট বলে গেছে যে ভাঙা আয়না কোনোদিন রাখতে নেই, বা ভাঙা ক্রিস্টাল কখনো রাখতে নেই। তার পিছনে রিজন হচ্ছে, যখন এই ভাঙা আয়না ওই যে ক্র্যাকটা হয়, এন্টিটিটা না ওখানে থাকা শুরু করে দেয় ওই ক্র্যাকের মধ্যে। আর আয়না একটা পোর্টালের কাজ করে, একটা ডার্ক পোর্টালের কাজ করে, যেখানে খুব ইজিলি কোনো একটা স্পিরিট বা এনার্জি ওই আয়না থ্রু দিয়েই সঙ্গে আসা যাওয়া করার চেষ্টা করে। যেই কারণে ও তোর রিফ্লেকশনটাকে ক্যাচ করে সে ক্রিপি স্মাইলটা দিয়েছিল। বিভৎস ব্যাপার একদম। তো সবার আগে যে তোর বাড়িতে কোনো ভাঙা আয়না বা কিছু থাকলে সেগুলো ফেলে দিবি, ডিসকার্ড করে দিবি। কারণ ভাঙা জিনিসের মধ্যে, মানে ভাঙা ক্রিস্টাল বা আয়নার মধ্যে সবার আগে এন্টিটিটা গিয়ে থাকবে, আর আস্তে আস্তে ওটাকে ওরা নিজেদের একটা পোর্টাল বা একটা আলাদা ইউনিভার্স তৈরি করে ফেলে। আস্তে আস্তে নেগেটিভিটিটা আরো বাড়তে থাকে প্রচন্ড ভাবে। তারপরে কি হচ্ছে, যদি তোর ঘরে যদি থাকে, সেই ঘর থেকে নয় আয়না সরিয়ে দাও, আর যদি না পারছো তাহলে আয়না ঢেকে রাখ। আমাদের এই স্টুডিওতে একটা আয়না আছে, কিন্তু আমরা আয়নাটাকে ঢেকে রাখি, খুলে রাখি না। কারণ আমরা অনেক সময় স্পিরিট বা নেগেটিভিটি নিয়ে বা নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলি। যেহেতু আমরা স্পিরিট নিয়ে কথা বলি, এরা কিন্তু সচরাচর চলে আসে ডাকলে, তোকে যেটা বললাম। এরা কিন্তু আয়নার থ্রু দিয়ে আয়নার মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করে। তো ওই সময় কি হয়, বিভিন্ন রকম ইলিউশনস ক্রিয়েট করে দেয় আয়না। তুই দেখছিস একরকম, তুই ফিল করছিস একরকম, হয়তো তুই একটা অবয়ব দেখে ফেললি বা তুই একটা ক্রিপি স্মাইল দেখে ফেললি নিজের মতো, কারণ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। বাড়িতে যেরকম থাকে ডিসকার্ড বা আয়না ঢেকে দাও।
এই জন্য অনেক সময় বলেও না, মানে আয়না যেরকম তোমার ভালো আবার খারাপ, মানে খুব বেশি কিন্তু ইউজ করা উচিত না। নিজেকে দেখছি দু একবার ঠিক আছে, বেশি দেখতে সবসময় বারণ করা হয় জ্যোতিষ শাস্ত্রে, বেশি আয়না দেখবেন না। কারণ কেউ জানে না ওই আয়নার মধ্যে যদি হালকাও কোনো একটা ক্র্যাক হয়ে থাকে, সেখান থেকে হয়তো কোনো একটা এন্টিটি চলে এলো, ও তো তোকে তোর রিফ্লেকশনস দিয়েই তোর উপরে প্রসেস করার চেষ্টা করবে। হ্যাঁ এরকম তো হয়েওছে অনেকের সাথে হয়েছে এরকম। আর অ্যাভয়েড করবি মানে নোংরা জায়গা থাকার বা নোংরা জায়গার পাস করার, ওই সব জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা কর। কারণ কি দেখ, তোমাকে একটা ছোট জিনিস বলে রাখি, ওই 2 মিনিটের মতো। অনেক সময় হয় কি, ধরো আমাদের মেয়েদের আউটডোরে কাজ থাকে, তুমি তো জানোই, আউটডোর ধরো কোনো এমন একটা জায়গায় শুট চলছে বা শুট করাতে হচ্ছে, যে জায়গাটা হয়তো ওরকম এনভায়রনমেন্ট আমার দরকার, ওরকম জঙ্গল ভাঙা বাড়ি, কিন্তু ভালো ওয়াশরুম নেই। তো এবার সেখানে মেয়েদের কি বাধ্যবশত একটা কোনো জায়গায় ধুমধাম করে নিতে হচ্ছে, ঠিক আছে? হয়তো কোনো এমন কিছু একটা পরে হয়ে গেল, আমার একটা বান্ধবীর সাথেই হয়েছে, যে একটা ওরকম ভাঙা বাড়িতে শুট ছিল, আমিও ছিলাম ওর সাথে, আমার সাথেও মডেল ছিল। তো একটা ওরকম জায়গা বাথরুম করেছে সামহাও, ঠিক আছে, ওরকম একটা জঙ্গলের মতো একটা বাথরুম করেছে। বিশ্বাস করবে না দাদা, ওই যে বাথরুমটা করে ও ফিরলো, বাড়ি গেল, তারপর থেকে ধুম জ্বর। দেখ তোরা যখন শুট করতে যাবি, অনেক সময় তো হন্টেড লোকেশনে যেতে হয়, বা অনেক পুরো বাড়িতে তোরা শুট করছিস বা কিছু। দেখ এইসব বাড়িতে তো এন্টিটি 100% বাস করে। তোরা নিজের সঙ্গে একটু ধূপ, হয় না, ধূপ ক্যারি করবি। কখনো ওয়াশরুমে যাচ্ছিস বা কিছু, তার আগে একটু ধূপটা জ্বালিয়ে রাখবি। এই ধূপের এফেক্টে ওরা চলে যাবে, তোরা ইউজ কর, তারপরে তোরা বেরিয়ে আয়। এইটা একটা করতে পারিস। এই তুমি এই জিনিসটা বললে, এটা আমার একটা জিনিস যেটা মাথায় স্ট্রাইক করলো, সেটা মানে যাদের মানে ঘরের বাথরুমের স্পেসটা বেশি নোংরা হয় বা ক্লিন করা হয় না, সেই জন্য মানে ওটা ক্লিন করে রাখতে বলা হয়, কারণ ওখানে নাকি মানে খারাপ শক্তির বসবাস হতে পারে, এরকম বলা হয়। এমনই একটা জায়গা, সেই বাথরুমে সবার আগে কোনো এন্টিটি একটা দিক আছে, সেই দিকটা হচ্ছে তোর নেগেটিভ ইভিল স্পিরিটদের দিক হয়। তো সেই দিক দিয়ে যদি বাথরুম থাকে, ওরা ওখানেই থাকবে, বাথরুমেই বাস করবে। কিন্তু মানুষের উপরে এফেক্ট পড়ছে, এফেক্ট পড়ে। যে বাড়িতে স্পিরিট থাকে বা নেগেটিভ এনার্জি চলে আসে, 2-3টে জিনিস তাদের সঙ্গে হবে। প্রথম দিন হচ্ছে ফাইন্যান্সিয়াল লস, বিচ্ছিরি ভাবে টাকা বাঁচাতেই পারবে না। দ্বিতীয় জিনিস যেটা ওদের সঙ্গে হবে, সেটা হচ্ছে অশান্তি। প্রচুর ভাবে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা কারোর না কারোর সঙ্গে উইদাউট এনি রিজন, উইদাউট এনি কজ অশান্তি লেগেই থাকবে। আর 3 নম্বর যেটা হয়েছে, সেটা হচ্ছে বাড়িতে কারোর না কারোর মৃত্যু হবেই। আচ্ছা, আর অ্যাক্সিডেন্টাল ডেথ হোক বা ডেথ হবেই, সেটা নর্মাল। এই 3টে জিনিস হবে। যেই কারণে বলা হয়, আমরা দেখবি যে বাথরুমের মধ্যে কখনো দিয়া চালিয়ে দিই, কখনো ধূপ দিয়ে দিই, কখনো সুগন্ধ কিছু একটা রাখি, বাথরুমটা ভেজা রাখি না আমরা। যেই বাথরুমের ফ্লোর সারাক্ষণ ভেজা থাকবে, সেই বাথরুমে নেগেটিভ এন্টিটির বাস হবেই হবে। ফ্লোর শুকনো রাখতে হয় সবসময়। ফ্লোরটা দেখবি যে ফ্লোরটা শুকনো আছে কি। দেখ, একটা টাইম তুই যদি বাথরুমটা যদি ইউজ না করিস, ফ্লোরটা তো শুকিয়ে যাবে ঘন্টা 2-3 পরে। যদি না শুকায়, যদি ভেজাই থেকেছে, তারপরে ভাববি যে কিছু না কিছু একটা আছে ওখানে। এগুলোকে মেনটেন করতে হয়। আর বাড়ির সব থেকে প্রিয় জায়গা ফর নেগেটিভ স্পিরিটস বা নেগেটিভ ইভিল স্পিরিটস হচ্ছে বাথরুম। কারণ ওটা সব থেকে নোংরা জায়গা আমাদের বাড়ি, ওখানেই ওরা বাস করা স্টার্ট করে। যে সমস্ত মানুষের বাথরুমে বেশি কাটায়, ওদের জন্য এটা খুব একটা অ্যালার্ট। হ্যাঁ, এবার সেটা করা উচিত, বাথরুম ক্লিন রাখা উচিত। আর একটু সতর্ক থাকা উচিত। কারণ কি, স্পিরিটসরা কার উপরে ম্যানিফেস্টেশন করবে, কি করবে, সেটা কেউ জানে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, সব থেকে উইক যারা থাকে, সেটা হচ্ছে বাচ্চাদের উপরে এফেক্ট করা হাওয়া লেগে যায়, অসুস্থ হয়ে যায়। আর কখনো যদি যে বলে না হাওয়া লেগে যায়, মানে কোন একটা এন্টিটি হয়তো তোর পাশ দিয়ে পাস করেছে, তার হাওয়াটাই তার গায়ে লেগেছে, তখন তার জ্বর এসে যায়। বড় মানুষজনেরও তো হয়, এটা হবেই, বাচ্চাদের তো হবেই। হবে জ্বর আসার সিমটমটা মানে হচ্ছে তোর হাওয়া লেগেছে, বা কোনো ইভিল স্পিরিট হয়তো প্রসেস করার চেষ্টা করেছে, হয়তো ফিল করতে পারেনি। সবার অরা তো সব রকম হয় না। ধর আমার অরা প্রচন্ড স্ট্রং, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না হয়তো, বা আমি হয়তো ফিল করতে পারছি না। বা যদি কোনো এরকম এন্টিটি যদি প্রসেস করার চেষ্টা করে বা পাশ দিয়ে বেরিয়ে যায়, তো আমার জ্বর হতে পারে। যতই স্ট্রং অরা হোক না, কিছু না এফেক্ট দিয়ে যাবে। চোট বা কিছু একটা লাগবেই। চোট তো অনেক পরের কথা। চোট তো দেখ সচরাচর হয় না,
কিন্তু অনেক ক্ষেত্রে ঘটে, ভর দুপুরবেলা কোথাও গেলি, একটা আঁচড়ের দাগ পেয়ে গেলি বা কিছু, ওই পাস করার সময় হয়তো একটা মেরে দিল। আর মেয়েদের ক্ষেত্রে এগুলো একটু মানে বেশি হয়, অতিরিক্ত, মানে দেখ, এই জন্য মেয়েদেরকে অ্যালার্ট থাকাটা খুব দরকার হিসাবে। মেয়েদের তো হয়ই, হুম। ছেলেদের সঙ্গেও হয়, মেয়েদের সঙ্গেও ঘটে। তবে স্পিরিটসরা না মানে কিরকম জানিস তো? অ্যাট্রাকটিভ মেয়ে। ওগুলো যদি বলিস তাহলে ইফরিত টাইপের হ্যাঁ, যেগুলো হয়, হ্যাঁ। মুসলিম জিন যেগুলোকে বলে ইফরিত, ওরা একটু সুন্দর দেখতে মেয়ে হুম। বা ভার্জিন মেয়েদের প্রতি ওদের অ্যাট্রাকশনটা বেশি থাকে। হুম। আর আমাদের বাঙালি ক্ষেত্রে বলতে গেলে আমাদের বাঙালি ক্ষেত্রে যেসব অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার পরে যেসব প্রেতগুলো বেরায়, তো তাদের ইন্টেনশনস ডিফারেন্ট থাকে, তাদের ইন্টেনশনস সবাই বুঝতে পারে না। কারো ইন্টেনশন থাকে খাবার খাওয়া, কারো ইন্টেনশন থাকে সেক্স করা। এই আমার যেটার পাল্লায় পড়েছিলাম ওটা ওরকম হতে পারে, হ্যাঁ। হয়তো দেখ, ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, সেই ঝামেলার মধ্যে হয়তো এইসব নিয়ে হয়েছিল, হ্যাঁ, হয়তো ভদ্রলোকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল কিছু, হতেই পারে। পারে। তো এইগুলো থাকবেই। হুম। আর যে কারণে দেখবি মিষ্টি খাওয়ার পরে আমাদেরকে আগে বলতো যে অন্য কিছু খেয়ে নাও, কারণ মিষ্টি খুব বিচ্ছিরি ভাবে অ্যাট্রাক্ট করে। ভীষণ ভাবে, হ্যাঁ, এটা মিষ্টি, শুনেছি। ওরা মিষ্টি খেতে পছন্দ করবে, বা লিকার খেতে পছন্দ করবে, ড্রিঙ্কস যেটাকে বলে, ওগুলো খেতে পছন্দ করবে, মাংস খেতে পছন্দ করবে। দেখবি অনেকে প্রসেস হওয়ার পরে কাঁচা মাংস খায়। হ্যাঁ, চিবি একটা মেয়ের হয়েছিল আমাদের দিকেই। কারণ কি, তার ইন্টেনশনটাই হচ্ছে মাংস খাওয়া। প্রত্যেকটা স্পিরিটসের একটা কিছু না কিছু একটা ইন্টেনশন থেকে যায়, সেই ইন্টেনশনটা মেজর ইন্টেনশন হয়, সেই জিনিসটাই সে করে। আর ওদের এরকম একটা ব্যাপার থাকে কি, মানে রক্ত জাতীয় মাংসকে জিনিসপত্রের গন্ধ ওদের ভীষণ অ্যাট্রাক্ট করে। এই জন্য পিরিয়ডের সময় অ্যালার্ট থাকা দরকার পড়ে প্রচন্ড। ওদের ওই রক্তটা প্রচন্ড ভাবে ফেভারিট। এই জন্যই মায়েরা কিন্তু তোমার মোস্ট প্রবলি বলে যে পিরিয়ডস এর পর আমাদের ব্যবহার যে করা যে প্যাডটা থাকে ওটা যেখানে সেখানে ফেলতে না, না ওটা খারাপ কাজে ব্যবহার করা হয়। ওটার পিছনে রিজন আছে, ওটার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে দেখ, আমাদের বেঙ্গলে প্রচুর ভাবে ব্ল্যাক ম্যাজিক হয়। ব্ল্যাক ম্যাজিক কোনো মেয়ের উপরে যদি করতে হয়, ওই যে প্যাডটা যেটা ফেলবি, সেটা যে ব্লাডটা থাকে সেটা দিয়ে ইজিলি একটা মেয়েকে বশীকরণ বা তার ক্ষতি করতে পারবে। আচ্ছা। কারণ ব্ল্যাক ম্যাজিক করতে গেলে তোর কিছুটা বস্তু লাগবে, যেরকম চুল বা ব্লাড বা পায়ের ধুলো, জামা কাপড়ের সুতো, ঠিক আছে। এই যে প্যাডটা আছে, এই প্যাডটার থেকে বড় কোনো অস্ত্র হয় না ব্ল্যাক ম্যাজিক। ওটাতে যা এফেক্ট করে দেবে সেটা মেয়েটাকে পুরো একদম শেষ করতে। বশীকরণের ক্ষেত্রে আলাদা, কারণ বশীকরণ ম্যাটারটাই পুরো আলাদা। বশীকরণ কাউকে কিছু খাওয়াতে হয়, টোটকা দিবি, বশীকরণ যখন করতে হয় না কিছু খাওয়ায় বা পান করায়। বশীকরণ ছাড়া কোনো খারাপ কাজ যদি করাতে চায় কোনো মেয়েকে, কোনো ক্ষতি যদি করতে চায়, প্রচন্ড ভাবে ওরা ইউজ করে সেটা। সেম কত ছেলেকে তো পাগলও করে দিয়েছে অনেকে, মানে পিরিয়ডস এর রক্ত মানে কনজিউম করে অনেক কিছু খাবারের মধ্যে মিশিয়ে, এইরকম ঘটনা শোনা যায়। অনেক ক্ষেত্রে হয়েছে যে একটা ছেলেকে এরকম করে দিয়েছে, সেটা পুরো লাইফ শেষ হয়ে গেছে ওরকম খাইয়েছে বলে। এই যে ব্ল্যাক ম্যাজিক, মানে মেয়েটার পুরো তোমার বশীকরণে চলে আসছে ছেলেটা, কিন্তু তার বেঁচে থাকা টাইমিংসটা কমে আসে, এটাই প্রচন্ড বেশি দিন বাঁচে না আর। প্রচন্ড যাদের উপর ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করলে বা ব্ল্যাক ম্যাজিক কাটানো যায় খুব তাড়াতাড়ি, সেরকম লোকের কাছে যেতে হবে যে কাটিয়ে দিতে পারে, সবাই পারে না। যেগুলো তোমার মৃত্যুবান মারা যেগুলো হয় সেগুলো তো কাটানো যায়। মৃত্যুবান আমার বেস্ট ফ্রেন্ডের উপর মারা হয়েছিল, মানে মৃত্যুবানই মারা হয়েছিল, তাকে বাঁচানো যায়নি। তো আমাদের এখানে অনেক মানে যারা তান্ত্রিক আছে, কিছু তান্ত্রিক আছে যারা খুব সিদ্ধ পুরুষ, যারা এগুলো কাটাতে পারে, ইজিলি কাটাতে পারে। মারণ ক্রিয়া তুই যখন আমাকে বললি, তবে তোকে একটা হিন্টস দিয়ে দিই। মারণ ক্রিয়া বেসিক্যালি কি হয়, তোর যে কনসিয়াস মাইন্ড আছে, সেই কনসিয়াস মাইন্ডটাকে অফ করে দেবে। একটু ডিটেইলিং বলো। মানে তোকে অবচেতন মনে নিয়ে চলে যায়, মানে তোর সাবকনসিয়াস মাইন্ডটাকে অ্যাক্টিভ করে তো কনসিয়াস মাইন্ডটাকে শেষ করে দেবে। যে কারণে দেখবি মারণ ক্রিয়া যখন কারোর উপরে হয়, তাদের অপঘাতেই মৃত্যু হয়, নয় গাড়ির তলায় চলে আসছে, নয় সে 500 থেকে ঝাঁপ দিচ্ছে। এরকম হয় না কোনো অজানা কোনো রোগের বাসা বাঁধছে শরীরের মধ্যে, মানে তার সে ধরো কোনো নেশা ফেশা কিছুই করে না, কিন্তু খুব কঠিন একটা রোগের সৃষ্টি হয়ে গেল, এমন এরকম হতে হয়। সেটা হচ্ছে অন্য কারণ, কোনো বান মেরেছে হয়তো। কিন্তু মারণ ক্রিয়া যেটা হয়, মারণ ক্রিয়াতে ওই কাইন্ড অফ একই, মানে বান মারা বা মারণ একই নাকি ডিফারেন্ট কাইন্ড অফ। এবার দেখ, বানের মধ্যে না বিভিন্ন রকমের বান হয়, যেরকম অগ্নিবান হয়, জল বান হয়। মানে অগ্নিবান মারলে হচ্ছে তোর গা হাত পা জ্বলে পুড়ে মরবি তুই। ফিল হবে যে তোর গায়ে মানে কোনো আগুনের যেরকম হয় না,
আর আর যদি বলা হয় যে জল বান মেরে দেয়, তার মানে তোর বডি থেকে আর এইটা কি ওয়াটার ফ্লুইড মানে বেরিয়ে যাবে। বমির সঙ্গে যে লোহার জিনিসপত্র ব্রেক ফ্রেক গুলো বেরোচ্ছে মুখ থেকে, সেগুলো ব্ল্যাক ম্যাজিক ও অন্য রিচুয়ালসে চলে যায়। সেগুলো ধর কোনো একটা পুতুল ওটা এই বানালো, বানের মধ্যে পড়ে না? না, সেটা বানের মধ্যে পড়ে না। আর মারণ ক্রিয়া হচ্ছে এমন একটা জিনিস তোকে পান করিয়ে দিল, একটা জিনিস মিশিয়ে একটা কারণ দিয়ে তোকে পান করিয়ে দিল। সেই ক্ষেত্রে তুই যখন ওটা কিনলি, তুই আস্তে আস্তে এমন একটা স্টেটে চলে যাবে না যেখানে তুই বুঝতেই পারছিস না তুই কি করছিস। যে কারণে যাদের মারণ ক্রিয়া করা হয় তারা ম্যাক্সিমাম অপঘাতের মৃত্যুই হয়। কোনো লরির সামনে চলে আসলো, বা জলের মধ্যে চলে গেল, বা তোর উপর থেকে ঝাঁপ দিয়ে দিল, সেখানে ওদের সেন্সেস গুলো কাজ করা বন্ধ করে দেবে। আর বান ইজ টোটালটাই আলাদা। বানে ওই যেরকম বান মারবে তার সেরকম এফেক্ট তুই পাবি। মানে বডি থেকে ওয়াটার লুজ করা স্টার্ট হয়ে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, না খেতে 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 তুই একদিন শেষ। হুট করে অসুস্থ হয়ে পড়া কোনো কারণ ছাড়া। হ্যাঁ হবে, বান মারলে বা মারণ ক্রিয়া করলে তোর শরীর খারাপ হবেই, কেউ আটকাতে পারবে না। তোকে সেরকম তান্ত্রিকের কাছে যেতে হবে যে সেটাকে কাটতে পারবে। কিন্তু এরকম তো অনেক তোমার মানুষ মারাও গেছে এই ব্ল্যাক ম্যাজিক জন্যই এগুলো তো করছে, মানে প্রচুর মানুষের জীবন চলে গেছে এসবের জন্য আমাদের দেশে। মানে এটার এগেইনস্টে কিছু নেই যে হ্যাঁ না বলবে যে কুসংস্কার, কিন্তু কুসংস্কার না, এটা সত্যি হয়ে আসছে। তুই এখন একটা জিনিস দেখবি, একটা জিনিস যদি ফলো করিস, এখনকার দিনে কিন্তু দেখবি এই যে লোককে যে মেরে ফেলতো আগে আমাদের চোখের সামনে আমরা দেখতাম, ওই জিনিসটা কিন্তু কমে গেছে। যেটাকে আমরা বলতাম মার্ডার, এটা কিন্তু কমে গেছে, কিন্তু অনেকটা কমে গেছে। কিন্তু এখন কি হয়, এখন ব্ল্যাক ম্যাজিকের উপরে কোনো কেসেস বা কোনো কিছু তো হয় না। এখন যদি কারোর উপরে কোনো ক্ষতি করতে হয়, লোকে ব্ল্যাক ম্যাজিক করেই তাকে শেষ করে দিচ্ছে। তো অনেক জিনিস কোনোভাবে চুল জোগাড় করে নিল, জামা কাপড় সুতো কেটে জোগাড় করে নিল। সে কারণে আমার অনেকেই বলে থাকি যে তোমরা যেখানে যাচ্ছ সেখানে একটু ভালো করে দেখে নিও তোমার কোনো কিছু বিলঙ্গিংস ফেলে যাচ্ছ কিনা। স্পেশালি রুমাল কখনো ফেলে দিয়ে আসছেন, হ্যাঁ রুমাল কখনো ফেলে দিয়ে আসছেনি, বা চুল কোথাও পড়ে আছে কিনা সেটাকে ভালো করে ক্লিন করে ডিসকার্ড করে দাও। বা তোমার জামার কোনো টুকরো বা জামা কোথাও ফেলে দিয়ে এসো না, চটি কোথাও রেখে এসো না, কারণ চটিতে পায়ের ধুলো থাকে, সেখান থেকেও অনেকে অনেক রিচুয়ালস করতে পারে। বাবা ভয়ঙ্কর ব্যাপার। আর ব্ল্যাক ম্যাজিকের পিরিয়ডটা হচ্ছে, এই যে আমরা শুট করছি এটা তো অনেকদিন হয়তো পরে বেরাবে, বাট এই যে দিওয়ালির আগে, এই যে দশেরাটা শেষ হয়ে যাচ্ছে, এই 20 দিনের একটা ফেজ থাকে যেখানে ব্ল্যাক ম্যাজিক তুঙ্গে থাকে। আচ্ছা, ওটা কি অমাবস্যার কিছু টাইমিংটা? তো এই মানে এই বছর যেটা হয়েছে তোর অক্টোবরের 2 তারিখ থেকে নিয়ে 22 তারিখ অবধি, যেহেতু দিওয়ালি অমাবস্যা থাকবে সব অর্জন করবে, এই টাইমটায় নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক প্রচন্ড ভাবে কাজ করে, প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকে এই টাইমে। নিজেকে খুব প্রোটেক্টেড রাখা দরকার পড়ে এই সময় প্রচন্ড হয়, যে কারণে শত্রুদের থেকে। কারণ তোকে সবসময় জুতো বাইরে রাখবি না, জুতো ঘরের ভিতরে নিয়ে সেটাকে কোনো বিলঙ্গিংস দেখবি যে তোর কিছু ইনার গার্মেন্টস সেটাকে এক্সপোজ করে রাখবি না কোথাও। তো ওপেন যে অনেকে মেলে রাখে, এটাও কিন্তু উচিত না। ওপেন মেলে রাখছে তো সেটাও আমি বলবো যে ঘরের ভিতরে নিয়ে চলে আসুন, বা দিনের বেলা রাখুন। রাখতে নেই, ইউজ করা তো একদমই রাখতে নেই, তাও ধুয়ে তুই মেলে রাখছিস সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাকেও তোকে নিয়ে আসতে হবে। মানে যতটা পারবি এগুলো প্রোটেক্ট, কারণ এগুলো দিয়ে কিন্তু সচরাচর ব্ল্যাক ম্যাজিক বেশি করে ইউজ করা হয়। আর আমি তো বলবো যে মানে একটু মন্দিরে যা, একটু পুজো টুজো কর, নিজের ঘরে একটু ধূপ ধুনো দে। অনেকটা তোমার এই সমস্ত জিনিসপত্রগুলো কমে গেছে। মানে আমার সঙ্গে যে অ্যাক্টিভিটিস গুলো হতো, বা আমার মনে হচ্ছে কেউ আমাকে আক্রমণ করছে বা কেউ মানে কিছু ক্ষতি করার চেষ্টা করছে। ইভেন আমার সঙ্গে তোমার এরকমও হতো কি, ঘুমোচ্ছি মানে চিৎকার করে উঠছে যখন তখন, মনে হচ্ছে যেন গলা টিপে খুন করতে আসছে। এগুলো আমার সঙ্গে অহরহ হতো, এখন আর সেগুলো হয় না। এখন কি হচ্ছে, তোর বয়সটা একটু বাড়ছে, ম্যানিফেস্টেশন পাওয়ার্স গুলো ওদের আস্তে আস্তে কমেছে। যখন আমরা একটুখানি সিনিয়র হয়ে যায়, আমাদের কিছু অরাস গুলো অ্যাক্টিভেট হয়ে যায়, তো সেই সময় অতটা অ্যাটাক করার চেষ্টা করতে পারে না। প্লাস আস্তে আস্তে কি বলতো, তুই একটু পুজো কর, একটু ঘরে ধূপ ধুনো, সব থেকে ভালো। ঘরে যদি কখনো প্রেজেন্স ফিল করেছে, ধূপ ধুনো দিবি, দেখবি আস্তে আস্তে লাইট হয়ে যায়। আর বাড়ির ব্রহ্মস্থানের সেন্টার অফ দ্য হাউস কিছু রাখিস না, যেটা ব্ল্যাঙ্ক রাখ, মানে পজিটিভ এনার্জি ওখান থেকে পাবি। সেন্টার অফ দ্য হাউস, আর বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবি, বাথরুমের দরজা খোলাই রাখবি কখনো, মানে যাচ্ছিস ইউজ করছিস চলে আসিস, বাথরুমের দরজা যেন বন্ধ থাকবে, ঠিক আছে? বিভিন্ন রকমের ইলিউশনস বা খারাপ জিনিসপত্র ওখান থেকে আসে। কোনো আয়না ভাঙাচোরা আয়না রাখিস না, সেটাও বাড়িতে রাখতে যাস। আজকে কিছু প্র্যাকটিসেস রিচুয়ালস গুলো, আর একটু নিজের প্রতি একটু সচেতন হতে হবে যে আশেপাশে দেখ
আজকালকার লোকদেরকে না বিশ্বাস করা যায় না, কে কখন কোথা থেকে ক্ষতি করে দেবে কিছু ভীষণ বুঝতে ভাবে। পারে না। তো ইন দ্যাট ইনস্ট্যান্সেস কি হয়, ইন দ্যাট ইনস্ট্যান্সে তোর নিজের যে জিনিসপত্রগুলো তুই যে ক্যারি করছিস বা নিয়ে যাচ্ছিস সেগুলোকে ঠিকঠাক ভাবে নিয়ে আসবি, তাহলে দেখবি অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গা থেকে বেঁচে যাই। একটা জিনিস আজকাল খুব তোমার কমন একটা প্যাটার্ন আছে, যেটা তুমি শুনেছো হয়তো মোস্ট প্রবলি, মেয়েরা কিন্তু ভাবে যে কেউ হয়তো সারপ্রাইজ পাঠালো বা কোনো আমার সিক্রেট লাভার কেউ আছে, কোনো একটা অজানা গিফট আমার সামনে চলে এলো, তো হুট করে আমি আনপ্যাক করলাম ওটার মধ্যে কি আছে কি নেই, সেখান থেকে একটা জিনিস আমার মধ্যে চলে এলো, তারপর থেকে আমার খারাপ ভাবে শুরু হলো। এটাও কিন্তু হয়েছে আমার না সাথে। দেখ, ব্যাপারটা কি হচ্ছে, দেখ তুই যেটা ব্ল্যাক ম্যাজিক বলছিস, করে কিছু পাঠাচ্ছে না আমাকে ব্ল্যাক কিছু। ম্যাজিক সেইভাবে তো কাজ করবো না যতক্ষণ না ব্ল্যাক ম্যাজিকের কোনো জিনিস লোকটা খাওয়াচ্ছে বা তোর বাড়িতে কিছু পুঁতো দিয়ে আসছে। কোনো গিফট যদি আসছে সেই গিফটটা আগে তোকে দেখতে হবে যে কোনো খাওয়ার জিনিস আছে কিনা। চকলেটস, হোমমেড নিস না, চকলেটস। নিস না। খাবার, মিষ্টি, এইগুলো যদি কেউ গিফট করে বা কেউ খাওয়াচ্ছে, অ্যাভয়েড কর। পরিচিত লোকজন হলে অন্য ব্যাপার, মানে যারা রিলেটিভ তারা দেখ তো। রিলেটিভরাও অনেক সময় অনেক রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে, এমন না যে সব রিলেটিভ ভালো, সেটা যার যার রিলেটিভ শেষে নিজেও বুঝতে পারবে কে কিরকম, ঠিক আছে। এবার সেই অনুযায়ী আমি আমি যেরকম কোথাও গেলে পর কারোরই বাড়িতে গেলে পর আমি মিষ্টি খাই না, আমি খাবার খেতে পছন্দ করি না, বা জলটা পর্যন্ত খেতে আমি ঠিক প্রেফার করি না। জলেও তো অনেক কিছু করা অনেক যায়। কিছু করা যায়, তো আমি নিজের জিনিসটা ক্যারি করি, আর বাইরে খেতে প্রেফারই করি না মানে এটা আমার মধ্যে একটা প্র্যাকটিসেস রয়েছে। আর আমি বলবো যে লোকদেরকে বলবো যে যারা যাচ্ছে ওঠে ওঠে বুঝে শুনে যাও, যদি তোমাদের মনে হয় যে আম, আমার ক্ষতি হতে পারে, ক্ষতি কেন হতে পারে তার পিছনে একটা জিনিস, তুই সাকসেসফুল হচ্ছিস আস্তে আস্তে লাইফে, হুম। অনেকে সে চোখে বাধাটা লাগে, সেই কারণে অনেকে অনেক রকম টুকটাক করার চেষ্টা করে। তো তোকে নিজেকে আইডেন্টিফাই করতে তো হবে যে হয়েছে তো অনেকবারই হয়েছে এই রাইট, জিনিসপত্রটা। তো তোকে সেটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কিছু খাবো কি খাবো না এখানে, স্পেশালি মিষ্টি। তুই দেখবি একটা খুব ক্লাসিক এক্সাম্পল আছে, শয়তান বলে একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল, তো আমি জানি না তুই দেখেছিস না কিনা, দেখি। বাট দেখিস না বাড়া, শয়তান বলে একটা সিনেমা বেরিয়েছিল মাধবনের, সেটার উপরে দেখিয়েছিল পুরো বশীকরণ কি করে করতে হয়। প্র্যাকটিক্যালি ও বশীকরণ করে দেখেছিল, ওর ফ্যামিলির সামনে একটা খাবার খাইয়ে মেয়েটাকে টোটালি বশীকরণ করে নিয়েছিল নিজের প্রতি। তো দেখিস বইটা খুব মজাদার বই, খুব খুব ভালো লাগবে। তো সেম আমাদের এখানেও, যে এই যে কেউ যদি আননোন কেউ যদি গিফটস পাঠায়, আননোন কেউ যদি তোকে কোনো কিছু দেয়, সবার আগে দেখবি সেটাকে খাবারের কোনো জিনিস আছে কিনা, যদি খাবারের জিনিস হয় ডিসকার্ড করে দেয়। কোনো গিফট হয় সেটা কি টাইপ অফ গিফট আছে সেটা দেখবি। ডলস পাঠালেও কিন্তু সমস্যা আছে। একদম হ্যাঁ, ডলস, টেডি বিয়ার্স এগুলো থেকে ব্ল্যাক প্রচন্ড ম্যাজিক হয়। প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে, তো সেই আর মেয়েরা ওগুলোতে বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়ে। প্রচন্ড এগুলো অ্যালার্ট থাকা উচিত মেয়েদের ভীষণ। সেগুলো দেখে নিতে হবে, যদি বুঝে যাও যে আমার বন্ধুই পাঠিয়েছে বা তার ইন্টেনশনটা কি তুই বুঝে যাও, দেন অ্যাকসেপ্ট। এক্স পাঠালে সমস্যা আছে, সে কিছু করে পাঠাতে পারে। হ্যাঁ যে আমি পেলাম না, ওর এখন ক্ষতি করে দিই। হ্যাঁ হতে পারে, কেন হবে না। তুমি যত ফেমাস হবে, তুমি যত উপরে ওঠার চেষ্টা করবে, তোমার শত্রু বাড়বে, হয়তো বেড়ে উঠছে শত্রু বাড়বে। ভীষণ। অনেকে অনেকে এটা করবে যে আরে তুই আমার সঙ্গে বসে আজকে আড্ডা মারতিস, এখন তুই কেন মারছিস? বাবা হ্যাঁ, ভীষণ ভাবে। তো সেই ক্ষেত্রে তো মানে একটা শত্রু তৈরি হয়ে গেল। ইজি ওয়ে টু ব্ল্যাক ম্যাজিক, বা এখন তো অনেকেই আছে তন্ত্রক্রিয়া করে বা কিছু করে ফর সাম মানি, সেই ক্ষেত্রে আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভণ্ড ভণ্ড লোকও আছে যারা ভণ্ড তন্ত্রক্রিয়া করে, তো সেটাও তোকে বুঝে নিতে হবে যে কাদের সঙ্গে কাদেরকে দিলে কি কাজ হবে বা কি হবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে বলে রাখছি, যদি কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, তাহলে যতটা আমার নলেজ, যত আমি পডকাস্ট করেছি, আমার কাছে তখন অনেকেই এসেছিল এক্সপার্টস, তো সবার আগে যেটা হবে, তোর খিদে পাওয়াটা বন্ধ হয়ে যাবে, তুই অন্য মনস্ক হয়ে যাবি, তুই কনসেন্ট্রেট করতে পারবি না, ফোকাস করতে পারবি না, তোর স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তোর কোনো কিছুই ভাল লাগবে না, তুই ইরিটেটেড থাকবি সব সময়, লোকের সঙ্গে ঝগড়া করবি, রুড বিহেভ করবি, হয়তো তুই ওরকম মানুষই না, বাট তুই আস্তে আস্তে ওইগুলো করতে 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 তুই সেপারেট হওয়া স্টার্ট হয়ে যাবে, মানে লোক তোকে এক কোণে করে দেবে, অ্যান্ড দেন তুই আস্তে 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 ম্যানিফেস্টেশন করতে 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 তোর মধ্যে আস্তে 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 ওই জায়গায় চলে যাবি যেখানে তুই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবি। তো এই জিনিসগুলো ঘটে, যে কারণে আজকের ডেটে আমাদের মনে হয় যে একটু প্রিকশনস নিয়ে থাকা উচিত, না হলে খুব প্রবলেম। দেখা যায় ছেলের প্রতিও হতে পারে, না মেয়ের প্রতিও হতে পারে, দুজনের প্রতিও হতে পারে। এইটা বলা খুব ডিফিকাল্ট যে মেয়েদের বেশি হচ্ছে ছেলেদের কম হচ্ছে,
কারণ আমরা স্ট্যাটিস্টিক্সটা তো দেখতে পাচ্ছি না কার প্রতি কতটা কি হচ্ছে, তো দুজনের প্রতিই হচ্ছে। তো কনক্লুশন এটাই থাকবে যে ভাই প্রিকশন নিয়ে থাকো, যা যা বললাম এগুলো যদি পালন করতে পারো অনেক ক্ষেত্রে আমরা অনেক জায়গা থেকে নিজে থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবো। 100% আর একদম। কোন একটা হোটেলে যাওয়ার আগে সে হোটেলের ব্যাকগ্রাউন্ডটা চেক করা খুব দরকার। এবার কাজের ব্যস্ততা ধরুন অনেক সময় মাথায় থাকে না অনেকে যে আমি হোটেল চেক করবো না কি করবো, কতক্ষণে কাজ করবো, কমপ্লিট হবে, আমি আমার পেমেন্ট চাবো, বাড়ি আসবো। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে যেটা তুই বলছিস যে তোকে ওই রুমে থাকতেই হতো না, তুই তোর বন্ধুর রুমে চলে গেলি না কেন? আরে কি করে, দেখো আমি ওদেরকে এখন হুট করে চিনি না, ঠিক আছে? ওদেরকে যখনই বললি তোর যে ইনস্ট্যান্সটা হয়েছে, যে ওরা যখন ফিল করলো তখন তো তোদের রুমটা শিফট করে নেওয়া উচিত ছিল। শিফট করে নেওয়া উচিত ছিল, এবার অত রাতে ম্যানেজার পাবো না, আর আমি চাইলে পারতাম ওদের রুমে গিয়ে শিফট হতে। হওয়ার কথা বলছো তো আমার ভালো লাগে না। এবার কারণ এসে তোর উপরে ভর করবে সেটা ভালো লাগবে, কিন্তু তুই অন্য রুমে যাবি না সেটা তোর ভালো লাগছে না, খুব একটা ভালো লাগে না আসলে। তাহলে তো আমার মনে হয় যে দেখ, এটা নিজের পায়ে নিজে কুড়োল মারা। যেখানে তুই বলছিস যে তোর লাইফ ইজ অ্যাট রিস্ক, সেখানে তুই অন্যের রুমে যেতে যাচ্ছিস না, তোর সেখানে ভয় লাগছে। তো আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের ড্রপ আউট করে দেওয়া উচিত। যদি ওই রুমটা স্পেসিফিক্যালি যদি কিছু হয়, সেখানে তোর কোনো বন্ধুর রুম আছে, তোরা রাতটা আড্ডা মেরে কাটিয়ে দেয় পাশের রুমে, পরের দিনকে রিসেপশনে গিয়ে বল যে আপনাদের এই রুমটায় লাস্ট নাইট আমার সঙ্গে এই জিনিস হচ্ছে, আপনি রুমটা চেঞ্জ করে দিন। না, এবার তোমার ধরো অ্যাট ফার্স্ট কোনো প্রথম থেকে নেগেটিভিটি আছেই, তারপর তো 2019-এর ঘটনা, অনেক কাজ হয়ে গেছে, অনেক টাইম চলে গেছে। তো তারপর থেকে যে জিনিসটা আমি ফলো করে এসেছি বা করি টিল নাও, ধরো কোনো নতুন আমাকে রুম দেওয়া হলো বা নতুন কোনো রুমে গিয়ে শিফট হলাম, সেই রুমটা আগে আমি হনুমান চালিসা চালিয়ে দিই, পুরো ঘরটা ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে, একটু ঠাকুরকে ঢাকি পাট করি, তখন দেখে আর কোনো সমস্যা হয় না, এই জিনিসটা আর হয় না। মানে ওটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওরকম একটা মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কোনো হোটেলে ছিল। কিন্তু চেষ্টা করবি একটু নিজের উপরে কেয়ার রাখার, কারণ কি একবার যখন ইনসিডেন্টস গুলো ঘটে তখন আমাদের লাইফে কিন্তু রিঅকার করার চান্সেস থাকে, হয়তো ফ্রিকুয়েন্টলি হবে না বাট হবে। আচ্ছা তুই বল এবার তোর আমাদের এপিসোড এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো দাদা, তো সত্যি ভীষণ ভালো একটা মনের মানুষ। আর আমি দেখে আসি ভিডিওস গুলো, মানে অতুলনীয় একটা, মানে যেটা আমি জানি না সেটা আমি জানছি, অনেক কিছু। কালকে রাত তো 3টা অব্দি জেগে আমি অনেকগুলো ভিডিওস দেখেছি, ভীষণ ভালো লাগছিল আমার তো ইচ্ছা ছিল যে আমি কখনো আসবো। তো আমি ইন্টারেস্ট দাদাকে দেখেছি, দেখো যদি আমার এই যদি হয় কোনো রকম ভাবে চান্সেস, দেন ডেফিনেটলি আমি যাবো, গিয়ে আমার ঘটনাটা দর্শকদের কাছে পৌঁছে দেবো। তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো আপনারা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখুন, আপনাদেরও ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আমাদের আড়ালে বা এই জগতে কত কিছু হচ্ছে যেগুলো আমরা জানি না, যেগুলো কত ভয়ঙ্কর, মানুষের জীবন অবধি চলে যেতে পারে। আপনারা অ্যালার্ট থাকতে পারবেন সে সমস্ত নিয়ে। তো আপনাদের ডেফিনেটলি এটা ফলো করা উচিত, কারণ কোনো প্ল্যাটফর্মে দেখিনি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে ধরে বোঝানো হয় যে এটা হচ্ছে, ওটাই হচ্ছে। সবাই হয়তো র্যান্ডামলি ঘটনা বলছে চলে যাচ্ছে, কিন্তু এখানে দাদা যেরকম ভাবে প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দিল যে এটাই আপনার, এটার ক্ষতি হতে পারে, এটা হতে পারে, যেরকম প্যাডের এক্সাম্পলটা, তো এটা একটা মেয়েরা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে এটাই। তো সেই জন্য বলবো এই চ্যানেলটাকে আপনারা ডেফিনেটলি ফলো করুন। তো এরকম আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেরকম ভবিষ্যৎবাণী বা তোমরা অতীত ভবিষ্যৎ নিয়ে কত কিছু ভিডিও করেছিলে, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো এরকম তো আরো আপডেট তোমাদের আসতেই থাকবে। তো সবাই দেখুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করে দিন, পাশে থাকুন। আমি চাই চ্যানেলটা তোমার আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে যাক। ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটাই চাই সবসময়। ভালো থাকুন আপনারা, সবার মঙ্গল হোক। আপনাদেরকে বলি যে আমাদের ইউটিউব চ্যানেলে এখন আমাদের মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে। আমাদের 4টে ফেজে মেম্বারশিপ রয়েছে। তো স্টার্টিং ইজ অনলি 59। তো যারা আমাদের কিছু আনসিন ভিডিওস বা বিটিএস দেখতে চাও, কীরকমভাবে শ্যুট হচ্ছে বা কিছু সলিউশনস আমরা দিচ্ছি এরকম ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালস থেকে বেরোনোর জন্য, বা আপনার সঙ্গে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্টসে আপনি কি সলিউশন নিলে আপনার লাইফে এই ক্ষতিগুলো হবে না, সেগুলো আমাদের অনলি মেম্বার্স ভিউতে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন পার্কস আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। তো মেম্বারশিপ লিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কোন পার্কসে আপনি কি ফেসিলিটি পাচ্ছেন। আর আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আপনার সঙ্গে যদি এরকম ইনসিডেন্ট ঘটে গেছে বা ঘটেছে আর আপনি আমাদের সঙ্গে এসে শেয়ার করতে চাইছেন, নিচে দেওয়ার নাম্বারে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন, ভয়েস মেসেজ, বা আপনি লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমার টিম এই ঘটনা দেখে যদি আমাদের পছন্দ হয় ঘটনা, তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই চেয়ারে এসে আপনাদের পডকাস্ট আপনারা আমাদের ভিউয়ার্সদের সঙ্গে ডিসকাস করতে পারবেন বা খুলে বলতে পারবেন। আর আমরা কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড সলিউশনস দেবো, যেখানে আপনার লাইফে আপনারা নর্মাল লাইফে ব্যাক করে আসতে পারছেন। আর সবাইকে বলি যে এই ভিডিওটা, আজকের এপিসোডটা আপনার কেমন লাগলো, বনানীর সঙ্গে ঘটে যাওয়া ইনসিডেন্টটা আপনার কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। অবশ্যই আমাদেরকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট 100 বার করবেন। বিকজ দেখুন, আমরা কিছু কিছু জিনিস নিয়ে আসি আপনাদের জন্য, সেই জিনিসটা আমার মনে হয়েছে আপনাদের উপকার হবে। তো অবশ্যই আমি চাইবো যে আমার চ্যানেলটা ফ্লারিশ করুক, আর তার জন্য নিচে একটা ছোট্ট সাবস্ক্রাইব বাটন আছে, আর তার পাশে একটা বেল আইকন আছে, ওইটা থেকে আপনি ক্লিক করে দেবেন। আর আমাদের যত আপডেটস আসবে, আমাদের যত নতুন নতুন ভিডিওস আসবে, সেগুলোর আপডেট আপনারা পেতে থাকবেন। সাথে আমাকে যদি ফলো করতে হয়, আমার নিচে দেওয়া ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। আপনারা চাইলে সেখানেও আমাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে সামনের শুক্রবার। আর ততক্ষণ আপনারা এনজয় করুন আমাদের ভিডিওটা, আর আপনারা সবাইকে শেয়ার করুন এই ভিডিওটা।